ওকে, আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সমস্যার সমাধান, অর্থাৎ প্রবলেম সলভিং। এটার দ্বিতীয় অংশ, মানে বড় একটি লেকচার, আমরা 3টি ক্লাসে শেষ করার চেষ্টা করব। প্রবলেম সলভিং আমরা গত ক্লাসে 100 পর্যন্ত করেছিলাম, তাই না? একটা পড়া ছিল। আজকে আরো 200 পর্যন্ত পড়ার টার্গেট আছে, এবং পরবর্তী ক্লাসে আর 100 ম্যাথ করতে পারলে এখানে আছে শীটে টোটাল 300 প্লাস সামথিং আর কি, 323 বা 29টার মতো আছে আর কি। এগুলো বাছাইকৃত ম্যাথ। এই গত ক্লাস যেখানে ছিল ওখান থেকে আসছে আবার 100 পর্যন্ত করা ছিল। 101 নম্বর ম্যাথ। এটা 34তম বিসিএস এ আসছিল। ইউএস স্কয়ার এবং এমএনপি এর কিউআর এই পয়েন্টস অফ দ্য সাইড, এগুলো আসলে এই অক্ষরগুলো এখানে দেওয়া হয়নি, তার মানে এখানে এরকম হবে এন পি কিউ। বাহুগুলোর মধ্যবিন্দু হলো, এই বর্গক্ষেত্রের বাহুগুলোর মধ্যবিন্দু is the area of the square medium is A. এই স্কয়ারটার ক্ষেত্রফল হচ্ছে A. What is the area of the shaded region? অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল কত? shaded অংশ যেটা, এটা কয়েকভাবে করা যাবে। আমার শীটে দুই রকম সমাধান দেওয়া আছে, আমি তোমাদের একটা সমাধান দেখাচ্ছি। ও আচ্ছা, মাইক্রোফোনে ইয়ে হয়েছে মনে হয়। মানে এখানে প্রশ্নটা বলছে যে এই বর্গক্ষেত্রের বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে এম এন পি এবং কিউ, আর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ। এখন ওই শেডের যে অংশটা আছে ওই অংশের ক্ষেত্রফলটা কত? এটা দুইটা সমাধান আমার শীটে আছে, তোমরা পিছনে গেলেই পাবে আর কি। দুটো সমাধান আছে, আমি একটা দেখাচ্ছি, সহজটাই দেখাচ্ছি। কি হবে, অপশন দেওয়া আছে এরকম। এখানে চিত্র আঁকবো 101 নম্বর ম্যাথ। এখানে বর্গক্ষেত্র, এখানে সেম আমরা আরো একটা আঁকবো। ওকে, একই রকম দুটো বর্গক্ষেত্র আঁকছি আর কি। এখানে বলছে যে এখানে মধ্যবিন্দু, হলো মধ্যবিন্দু
এটা হলো মূল চিত্র। এই অংশটা শেডেড আছে আর কি। হ্যাঁ, দাগ দেওয়া দাগ দেওয়া। এই অংশের ক্ষেত্রফল কত? এখন এটা সমান কি হয় সেটা আমরা দেখবো। তোমার এই ত্রিভুজ দুইটা যদি আমরা একত্র করি তাহলে আসলে কেমন হয় সেটা দেখবো। এই যে এরকম হয়। এই যে সাদা যে ত্রিভুজ দুইটা আছে, এই ত্রিভুজ দুইটা যদি আমরা এক জায়গায় করি তাহলে ঠিক এই বর্গটা পাওয়া যায়। খেয়াল করে দেখো তোমরা। দেখো তো বুঝতে পারো কিনা। মানে এইভাবে জায়গাটাকে চেঞ্জ করা যায়। এটা কিন্তু আমি জ্যামিতি ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। যে রাস্তা অনেক সময় ভিতরে রাস্তা থাকলে যদি বলো যে আয়তক্ষেত্রের ভিতরে রাস্তা আড়াআড়ি ভাবে, এই রাস্তাগুলো কিন্তু আমি সাইডে নিয়ে কেউ সলভ করে দিয়েছি অনেক সময়, যারা আমার ক্লাস পেয়েছো আর কি, আয়তক্ষেত্রের ক্লাস। এই সাদা দুইটা বর্গক্ষেত্র, সরি সাদা দুইটা ত্রিভুজ এক জায়গায় করলে এই ছোট বর্গটা হয়। তাহলে এই অংশটার ক্ষেত্রফল হলো, সাদা বর্গটির ক্ষেত্রফল হলো 1/4। ছোট সাদা বর্গটির ক্ষেত্রফল, হ্যাঁ 1/4 অফ এ। কারণ এই এই বর্গটার ক্ষেত্রফল আবার দেওয়া আছে এ, ওটাও দেওয়া আছে হলো এ। সেখানে শুধু সাদাটা হলো 1/4 এ। সুতরাং এই দাগাঙ্কৃত যে অংশটা আছে ঠিক আছে সেটার ক্ষেত্রফল কত? সুতরাং অন্য অংশের ক্ষেত্রফল বা বাকি, ওটাই শেডের অংশ আর কি, হ্যাঁ যেটা আবৃত করা আছে শেডের, বাকি অংশের ক্ষেত্রফল কত হবে বলো? 1 - টোটাল তো আমরা এক অংশ ধরি, a/4। তার মানে 3/4 এটা হয়ে যাবে, তাই না? এটা যদি 1/4 হয় তাহলে ওটা 3/4 বাকি অংশ, এটাই রেজাল্ট। এইভাবে সলভ করা যায়। এইভাবে এটা সলভ, এইভাবে সলভ করলে বেশি সহজ হয়। অন্যভাবে সলভ করতে গেলে একটু দেরি হবে। বাট আমার শিটে সলিউশন দেওয়া আছে, দেখো তো বুঝছো কিনা আশিক রেজা, জাহাঙ্গীর আলম, তোমরা বুঝছো কিনা এটা? আচ্ছা, এই সহজ আছে, তেমন কঠিন না। এইভাবেই করতে হবে। কমেন্টস করেছে যে 102, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 160 হলে বাহুর দৈর্ঘ্য কত? এটা কোনো প্রশ্ন হলো? 160 মিলিমিটার হলে বাহু হলো 40 মিলিমিটার, 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? কিন্তু এটা দেখো দুইবার আসছে, সহজ প্রশ্ন আছে অনেক, আর কঠিনও আছে, সব মিলিয়ে আছে, যেমন এটা একটু কঠিনের মধ্যে ছিল। দুটি অসমান সরলরেখা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলে তাদের প্রান্তবিন্দুগুলো যোগ করলে কি উৎপন্ন হয়? রম্বস। এটা বোঝাচ্ছে এরকম আর কি, যে রম্বসের কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো এই রম্বসের যে কর্ণ আছে,
কর্ণগুলো 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে এবং অসমান আর কি, কর্ণ দুটো অসমান। তাহলে এটাই বোঝাচ্ছে যে দুটি অসমান সরলরেখা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাদের প্রান্ত গুলো যোগ করলে কি হয়? এটা রম্বস হবে। আর যদি অসমানের দিকে সমান বলতো তাহলে কি হতো? দুটি সমান সরল রেখা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা বর্গ হয়ে যেত। সমান বললে বর্গ হতো। তার রম্ব, এটা কর্ণ বোঝাচ্ছে আর কি, এই অসমান সরল রেখা দ্বারা কর্ণ বোঝাচ্ছে, কর্ণ। নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য? প্রত্যেকটি বাহুই সমান। আচ্ছা, যেমন এই প্রশ্নটা, এটা তোমরা বাসায় ট্রাই করবা, সহজ আছে। যেগুলো সামান্তরিকের ভিতরে কি হচ্ছে, তারপরে যে দুই বাহুর সামান্তরিকের দুই কোণের অনুপাত দেওয়া আছে। হ্যাঁ, দুই কোণের অনুপাত থাকলে একটা 4x একটা 5x ধরে বের করা যায় 360 এর মধ্যে 80 ডিগ্রি 100 ডিগ্রি হবে। হ্যাঁ, ধরো আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান, এ কোণ আর সি কোণ সমান, তাহলে এইভাবে করা যায়। a প্লাস বি 180 ডিগ্রি, দেখো a প্লাস বি পাশাপাশি দুইটা কোণ সবসময় 180 ডিগ্রি, অথবা চার কোণ 360 ডিগ্রি হবে। এটা আমি জ্যামিতিক ক্লাসে বলছি। চতুর্ভুজের চার কোণ 360, অথবা যে সামান্তরিক আয়ত বর্গ রম্বস, এদের পাশাপাশি দুই কোণ 180, মানে একটা 4x একটা 5x। এভাবে দেখবা 80 ডিগ্রি আসবে, আর একটা 100 ডিগ্রি আসবে। 80 ডিগ্রি হলো এ আর সি একই 80 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন দেখো 9x হচ্ছে 180, তাহলে এক্স কত? এক্স হলো 20 ডিগ্রি। খেয়াল করো, 20 ডিগ্রি। এক্স যদি 20 ডিগ্রি হয় তাহলে 4x কত? 4x হলো 80 ডিগ্রি, 5x 100 ডিগ্রি। তাহলে এ কোণ হলো 80 ডিগ্রি। এ কোণ আর সি কোণ সমান, বিপরীত কোণ, তাহলে ওই যে ওটাও 80 ডিগ্রি হবে। 180 দিয়ে খুব তাড়াতাড়ি ম্যাথ গুলো করা যায়। ও এখানে সমাধান আছে অনেকটা, অন্য একটা নোট দেওয়া আছে। সামুদ্রিকের জন্য নিচের কোনটি সঠিক, এটা পড়বা, এটা পড়বা, ব্যাখ্যা আছে নিচে, সেই দিয়ে দিব। একই ভূমি এবং সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত দুটি সামান্তরিকের একটির ক্ষেত্রফল 220 হলে আরেকটি কত হবে? আরেকটি 220 হবে, যেন কোনোটিই না। এটা একটু উপপাদ্য। সামান্তরিকের জন্য কোনটি সঠিক? একটি কোণ সমকোণ হলে তা আয়ত হয়ে যাবে, এই কথাটা সঠিক। এভাবে করবা। হ্যাঁ, এটা পারবার সহজ আছে। হ্যাঁ, কোনটি সামান্তরিক নয়, ট্রাপিজিয়াম। সহজ আছে, এই ম্যাথটা করবা। এটা করে দিই, 112 নম্বর করে দিই, এটা একটু শেখার আছে। পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র পি কিউ আর। হ্যাঁ, এটা 15তম বিসিএস আসছিল। পি কিউ এ, কিউ আর বি, আর পি সি হলে পি কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ কত? এটা বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে দেখো, পরস্পর যদি স্পর্শ করে থাকে তাহলে আবার কিছু উপপাদ্য পাই আমরা। হ্যাঁ, 112, তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে। এই, ঠিক আছে, প্রত্যেকে প্রত্যেককে স্পর্শ করে আছে, এটা হলো পি কেন্দ্রিক, এটা হলো কিউ কেন্দ্রিক, এটা হলো আর কেন্দ্রিক। এই তথ্যগুলো দেওয়া আছে, একটা পি কেন্দ্রিক, একটা কিউ আর একটা আর কেন্দ্রিক। হ্যাঁ, পি কিউ এর মানটা দেওয়া আছে এ, যেখানে তোমার দৈর্ঘ্যটা মানে কেন্দ্রদ্বয়ের
মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। এখানে একটা সূত্র আছে যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। ঠিক আছে, এখন পি কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ কত, এটাকে আমরা ধরবো R1। আর এই যে টোটাল অংশ দেওয়া আছে এ, তাহলে এইটুকু হবে এ মাইনাস R1। ওই যে ওই সূত্রের মাধ্যমে যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব ওই যে এ, এটা হলো ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। তুমি খেয়াল করে দেখো, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, ব্যাসার্ধ দ্বয়ের যোগফল আর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেম। এটা আমার বৃত্তের শীটে এগুলো ব্যাপক সুন্দরভাবে আলোচনা করা আছে। আর অন্তস্থ ভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান। এখন দেখো, এইটুকু দেওয়া আছে বি, এইটুকু দেওয়া আছে বি। এটা যদি এ মাইনাস R1 হয়, এটাও এ মাইনাস R1। খেয়াল করো, কারণ এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ। আর এটা হবে বি মাইনাস এ প্লাস R1, কারণ বি থেকে এটা মাইনাস করতে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার এটাও তাহলে কি, এদিক দিয়ে আবার এটা দেওয়া আছে সি, তাহলে এটা R1 হলে এটাও R1। এইটুকু হচ্ছে সি মাইনাস R1, সি থেকে R1 বিয়োগ। কিন্তু এই দুটো আবার একই বৃত্তের ব্যাসার্ধ, খেয়াল করো। এটাও যে বৃত্তের ব্যাসার্ধ, এটাও সেই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা R1 এর মানটা পাবো এবিসি এর মাধ্যমে। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো, এরকম লিখবো যে বি মাইনাস এ প্লাস R1 সমান সি মাইনাস R1, কারণ এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে হবে R1 প্লাস R1, এবং এটা ওই পাশে কি হবে এ মাইনাস বি প্লাস সি। তাহলে 2R1 না, R1 সমান এটা 2 দিয়ে ভাগ হয়ে যায়। দুইটা R1 যদি এটার সমান হয়, তাহলে একটা R1 হবে এটার অর্ধেক। এটাই রেজাল্ট, এইটাই রেজাল্ট। অপশন আছে 15তম বিসিএস এর প্রশ্ন। মেন্টাল অ্যাবিলিটি। হ্যাঁ, এটা হলো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পিকিউ। পিকিউ মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, আর R1 হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ দ্বয়ের যোগফল কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো এখান থেকে এটাকে যদি আমি R1 ধরি, তাহলে এটাও তো R1, ঠিক না? এটা তো বোঝাই যাচ্ছে। আর এটা হবে এ মাইনাস R1, তাহলে এটাও এ মাইনাস R1। কিন্তু বাকিটুকু হবে বি মাইনাস এ প্লাস R1। বি থেকে এটা এটা বিয়োগ যাচ্ছে, আর এদিকে সি থেকে বিয়োগ যাচ্ছে, কিন্তু এই দুটো তো একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো, তাহলে এই দুটো লিখলেই এটার মানটা পাওয়া যাচ্ছে। তবে এটা একটা ম্যাজিক মেথড আছে। হ্যাঁ, ম্যাজিক মেথড চাইলে আমি লিখে দিতে পারি। ম্যাজিক মেথডটা লিখে দিই, মানে এত বড় করে করতে গেলে তো অনেকটা সময় দরকার। এখন পি কিউ আর এর জায়গায় যে কোনোটাই বলতে পারে, এবিসি এর জায়গায় যে কোনো বলতে পারে, তখন তুমি কিভাবে করবা? হ্যাঁ, একটা এমসিকিউ পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় ধরো তো এই ধরনের একটা হ্যাঁ, চিত্র আঁকা লেখায় সমস্যা সাপেক্ষ ব্যাপার। এই জন্য তোমাকে আমি উপায়টা বলে দিই, দেখো ম্যাজিক মেথড। ম্যাজিক মেথড, পি কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ, পি কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ হবে, ঠিক এভাবে লিখবা। প্রথমে লিখবো পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর বাই 2। মানে আমি বলি, পি থেকে কিউ যোগ, পি থেকে কিউ আর পি থেকে আর, এই দুটা দূরত্ব যোগ হবে বিয়োগ কিউ আর, মানে বাকিটা পি থেকে দুইবার নিবা।
পি কিউ পি আর মাইনাস কিউ আর বাই 2 বাস হয়ে গেল। তাহলে রেজাল্টটা দাঁড়ালো এ প্লাস সি মাইনাস বি বাই 2। তাহলে একবার এই এক লাইনের রেজাল্ট। একইভাবে আমরা কিউ কেন্দ্রিক লিখে ফেলতে পারবো, সব লিখে ফেলতে পারবো। কিউ কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দেখো কি হবে, দেখো তুমি লিখবো কিউ আর, কিউপি কিউ আর লিখবা, প্রথমে লিখবো কিউপি, তারপর লিখবো কিউ আর মাইনাস পি আর, যেটা অপোজিটে আছে, বাই 2। তাহলে হবে এ প্লাস বি মাইনাস সি, এটা এ প্লাস বি মাইনাস সি বাই 2, এটা হবে রেজাল্ট। একইভাবে আর কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ, এটা হবে আর থেকে দুইটা নিবা, আর কিউ প্লাস আর পি মাইনাস পি কিউ বাই 2। তাহলে হবে বি প্লাস সি মাইনাস এ বাই 2। এটা যদি মনে রাখতে পারো তাহলে এই ম্যাথটা যদি আবার কখনো ঘুরিয়ে পেঁচিয়ে আসে তুমি সংক্ষেপে অ্যান্সার করতে পারো। মানে হ্যাঁ, বুঝছো তো ব্যাপারটা? যেটার যেটার যেই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলবো সেখান থেকে দুইটা দূরত্ব নিবা, যোগ করবা, আর অপোজিটে যেটা আছে সেটা মাইনাস করবা, ডিভাইড 2। খুব সহজেই হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, এটা সহজ। কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি যায় মধ্যবিন্দু সি হলে কোনটি সহজ? এবি যায় মধ্যবিন্দু যদি সি হয় তাহলে এসি সমান বিসি, এরকম মানে করলেই পারবে। যেমন এটা করবা, হ্যাঁ, কেন্দ্র হতে সমতুল্য করতে যায় সম্পর্কীয় উপপাদ্য। এই যে আরেকটা উপপাদ্য স্পর্শক রিলেটেড, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে এ হতে বৃত্তটির উপর এপি যে কোনো স্পর্শক পি এ ও 30 ডিগ্রি হলে এওপি কত? এওপি 60 হবে, কিন্তু আগে জানতে হবে যে এপি ও 90, মানে এটার উপপাদ্য জানতে হবে। উপপাদ্যটা আমি লিখে দিচ্ছি, পি এ ও 30 হলে এওপি কত? এপি স্পর্শক, একটা বৃত্ত আঁকবো, 115 নাম্বার। দেখো স্পর্শক রিলেটেড দুইটা দিচ্ছি উপপাদ্য, খুবই চমৎকার এবং যে কোনো ভাবে কাজে লাগতে পারে। এটা কিন্তু আসছিল অন্য পরীক্ষা। দেখো এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা ও বিন্দু, আর এখানে একটা স্পর্শক আছে, এটা এ বিন্দু, এটা পি বিন্দু। এখন এদিকে যোগ করতে হবে, এদিকে যোগ করলেই এখানে 90 ডিগ্রি কোণ হয়েছে, এটা জানলেই হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে উপপাদ্যটা হচ্ছে বৃত্তের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এপি লম্ব ওপি। তাহলে উপপাদ্যটা হলো বৃত্তের কোন বিন্দু হতে, মানে বৃত্তের বহিস্থ কোন বিন্দু হতে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শক, এই যে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ হয় তার উপর লম্ব, এপি লম্ব ওপি, আর এই জন্য এটা 90 ডিগ্রি। কিন্তু আমাদের প্রশ্ন হলো এরা একটা কোণ দিয়েছে, এরা বলছে এ, হ্যাঁ, পি এ ও 30 ডিগ্রি বলছে, এটা পি এ ও, খেয়াল করো, বলছে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এ ও পি কত? প্রশ্নটা বের করে আরেকবার। পি এ ও 30 ডিগ্রি হলে এ ও পি কত দেখছো? তোমরাই বলো তাহলে এ ও পি কত হবে? এই কোণটা হবে 60 ডিগ্রি, তাই না? 180 থেকে বিয়োগ করো বাকি দুটো, অথবা একটা 90 হলে বাকি দুটো 90 হয়। তার মানে এখানে কিন্তু এটা রেজাল্ট হলেও
এটা রেজাল্ট হলো আসল উপপাদ্য হলো ওইটা 90 ডিগ্রি, যে 90 ডিগ্রির উপপাদ্য জানবে সে এটা বের করতে পারবে। তো মূল উপপাদ্য না জানলে এটাকে করতে পারবে না। তাহলে স্পর্শক সম্পর্কিত উপপাদ্য আমাদেরকে জানতে হবে। আরেকটু দেখি, দুটি বৃত্ত পরস্পরকে বাইরের দিক হতে পি বিন্দুতে স্পর্শ করেছে। একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করলে এ পি বি কত? এটা খুবই চমৎকার একটি উপপাদ্য, এটাও সমস্যা। দেখো আসলে কি বলেছে এটা আমি বুঝাই দিচ্ছি, বুঝে দিচ্ছি। এটা বৃত্ত আঁকতে হবে। 116 নাম্বার, দুইটি বৃত্ত পরস্পরকে বাইরের দিক থেকে স্পর্শ করেছে। বুঝলে? এখন একটি সাধারণ স্পর্শক, সাধারণ মানে কমন আর কি, যে দুইটার মধ্যে আছে, সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে, আর এরা হলো পি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এ পি বি কত? খুবই মজার উপপাদ্য। এ পি বি কত? এটা পি বিন্দু, এটাও 90 ডিগ্রি। তাহলে এখানে তথ্যটা হবে দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শ বিন্দুতে সমকোণ উৎপন্ন করে। তথ্যটা লিখে দিচ্ছি, লেখো দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, স্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শক, বৃত্ত দুটির সাধারণ স্পর্শক স্পর্শ বিন্দুতে বৃত্ত দুটি যেখানে স্পর্শ করছে ওই স্পর্শ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই হলো উপপাদ্য। এটা জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখছো কত ভাবে 90 ডিগ্রি হয়। নর্মালি একটা স্পর্শক আঁকলে ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি হয়। দুইটা বৃত্ত যদি আবার কোনো বিন্দুতে স্পর্শ করে, তাদের মধ্যে যদি একটা সাধারণ স্পর্শ, আরো একটা স্পর্শক থাকে, সেই স্পর্শকটা আবার স্পর্শ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এপিবি, অ্যাঙ্গেল এপিবি হচ্ছে এক সমকোণ। এটাই আনসার। এখন আমরা নেক্সট প্রশ্নে যাব, তুলে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, কোন বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কি হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে বিপরীত কোণ কি হবে? এ এর বিপরীত সি, বি এর বিপরীত ডি, তাহলে এটা সঠিক হবে। দেখো তো কি কি বুঝছো এটা। মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 180, তাহলে বি কোণের বিপরীত ডি কোণ, আর বি কোণের সন্নিহিত হলো এ কোণ আর সি কোণ, বি কোণের পাশাপাশি সাথে সাথে যেটা থাকে, বুঝছো? তাহলে বি কোণের বিপরীতে থাকে ডি, ওকে। নাজমুন সাকিব, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে,
সেদিন যে আমি বলছি বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। বৃত্তস্থ সামান্তরিক কি হয়? বৃত্তের মধ্যে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়, এটা একটা দেওয়া আছে, শীটে দেওয়া আছে। বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60 হলে ব্যাসার্ধ কত? এটা শীট থেকে করে নিবে, সহজ আছে। পরিধি মানে 2 পাই আর, ব্যাস মানে 2r। 2 পাই আর মাইনাস 2r সমান 60। কিভাবে সলভ করতে হয়? এটা এরকম একটা রেজাল্ট আসবে। হ্যাঁ, করে নিবা। আচ্ছা, পুরো সহজ আছে ব্যাপারটা। তারপরেও যদি সলভ করতে চাও করতে পারো। কোন বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত যদি বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার? বৃত্তের ব্যাসই হলো বর্গের কর্ণ, কর্ণের বর্গের অর্ধেক। খুবই সহজ, করে দিচ্ছি 119-20 দ্রুত করে দিই, তাহলে তোমাদের অন্তত প্রস্তুতি বা প্র্যাকটিসটা হয়ে গেল এখানে। একশো উনিশ। বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 60, তাহলে তোমরা লিখবা অর্থাৎ 2 পাই আর মাইনাস 2r সমান 60। ইংলিশে লিখি, তাহলে এখন 2r কমন যাবে নাকি? অথবা 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে আর কমন নাও, তাহলে থাকবে পাই মাইনাস 1, আর ওখানে 60/2। 2 দ্বারা ভাগ করে দিয়েছি, আর কমন নিয়েছি। এখন আর সমান, এটা হলো 30, এটা হলো 30 ডিভাইড, এটা হলো 22/7 মাইনাস 1। এখন 30 ডিভাইড 22 থেকে 7 গেলে মানে 1 বিয়োগ করা মানে কিন্তু হর বিয়োগ করে, এটা আমি তোমাদের আগেও বলেছি। কোনো ভগ্নাংশ থেকে, হ্যাঁ, 1 বিয়োগ করতেছি মানে হর বিয়োগ করতেছি, 1 যোগ করতেছি মানে হর যোগ করতেছি, এরকম। তাহলে এর উপরে 15 হবে, 15/7। তাহলে এটা উল্টে যাবে, 7/15, এবং দ্রুত ম্যাথ করবা, তাহলে কাটাকাটি করলে 14 রেজাল্ট, দেখছো? এভাবে ম্যাথ করতে হবে, লেখালেখি কম করে খুব দ্রুত কাজকর্ম করতে হবে। তারপরে ধরো 120 নম্বর ম্যাথটা দেখাই। 120, এই ম্যাথটা বলতেছে যে একটা বৃত্ত আর একটা বর্গ, অন্তর্লিখিত বর্গ, এই বর্গের ক্ষেত্রফল কত যদি বৃত্তের ব্যাস হয় 14 সেন্টিমিটার। এটুকু হলো 14, খেয়াল করো, এটুকু হলো 14। তাহলে ব্যাস যদি 14 হয়, তাহলে ব্যাসার্ধ 7 হয়, সেটা এখানে কিছু করতে, মানে বৃত্তের বৃত্তের কোনো ক্ষেত্রফল বের করতে বলো। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাসার্ধ লাগবে। বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের, বৃত্তের সবকিছু ব্যাসার্ধের সাথে জড়িত। হ্যাঁ, ব্যাস, পরিধি, ক্ষেত্রফল, তারপরে তোমার আংশিক ক্ষেত্রফল বলো, বৃত্তগুলোর ক্ষেত্রে সব ব্যাসার্ধের সাথে জড়িত, কিন্তু বৃত্তের কিছু বলে নাই, বলছে বর্গের ক্ষেত্রফল। এটাই বর্গের কর্ণ, বৃত্তের ব্যাস হলো বর্গের কর্ণ। বর্গের কর্ণ সমান বৃত্তের ব্যাস। এগুলো খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা, আমি যেমন আমার ওই জ্যামিতিক ক্লাসগুলোতে আলাদা হয়। কেন এরকম হয়? এটা হয় অর্ধবৃত্তস্থ কোণের কারণে, যে এখানে একটা, এই যে বর্গের যে কোণটা আছে, বর্গের এই কোণটা, এটা বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা 180 ডিগ্রি। তার মানে এটাই প্রমাণ করে, আমরা জানি ব্যাস, বৃত্তের ব্যাস অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন করে, বৃত্তটাকে দুই ভাগে ভাগ করে, এই জন্য নাম অর্ধবৃত্তস্থ, বৃত্তের অর্ধেক। তাহলে বৃত্তের ব্যাস অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন করে, আর এই রেখাটা অবশ্যই কেন্দ্রগামী। আবার এই যে এখানে বর্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বর্গের যে কর্ণ, এই কর্ণটাও, হ্যাঁ, ওখান থেকে আমরা এটা প্রমাণ করতে পারি যে বর্গের কর্ণটা হচ্ছে কেন্দ্রগামী। কেন্দ্রগামী, এটা প্রমাণ করা যায় ওই উপপাদ্য রিলেটেড।
করে, কেন্দ্রস্থ কোণ 180। হ্যাঁ, আর এই বর্গের এই কোণটাই আবার বৃত্তেরও কোণ, দুইটারই কোণ কিন্তু। এখন বর্গের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় দেখো। বর্গের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ স্কয়ার, কর্ণ বাই 2 হোল স্কয়ার। এই যে 14 বর্গ হলে 196, 196 অর্ধেক কত? 98। এত বর্গ সেন্টিমিটার বা যেভাবে আছে, এত বর্গ সেন্টিমিটার, তাহলে কত হলো রেজাল্ট? 98, 98 বর্গ সেন্টিমিটার। সূত্র জানলেই সহজ, সরাসরি কর্ণ থেকে ক্ষেত্রফল পাওয়া যাচ্ছে। বৃত্তের ব্যাসই হলো বর্গের কর্ণ, তাই না? খুব সহজ আছে, তারপরে আমি একটু দেখালাম এরকম পারবা তোমরা, এরকম করবা। যেটা একটু আনকমন না, 4x দ্বারা কি বোঝায় বলো তো, কি বোঝায়? কি বোঝায়? y সমান 4ax, এটা দ্বারা বোঝায় মূল বিন্দুগামী সরল রেখা। y সমান mx আকৃতি, মূল বিন্দুগামী সরল রেখা, ঢাল আকৃতি। আর y সমান mx প্লাস c, ঢাল আকৃতি যে কোনো সরল রেখা। পরাবৃত্ত হলে হবে y স্কয়ার সমান 4ax, এরকম পরাবৃত্ত। আর বৃত্তের ক্লাসে আছে পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত সব দেওয়া আছে। এটা কি দেখা দেওয়া লাগবে? একশো একুশ, এটা হচ্ছে তোমার সাধারণত রিটেনে আছে এই টপিকটা, স্থানাঙ্ক যেমন। হ্যাঁ, লিখিত তো করবো তুমি। মনে করো y সমান mx প্লাস c, ঢাল আকৃতি যে কোনো সরল রেখা, ঢাল আকৃতি সরল রেখা। এখন তোমার যদি বলে y সমান mx, তাহলে এটা ঢাল আকৃতি মূল বিন্দুগামী সরল রেখা, ঢাল আকৃতি মূল বিন্দুগামী। সিটা হলো y অক্ষ থেকে খণ্ডিত অংশ, এখানে y থেকে কাটাবে, তার মানে মূল বিন্দু দিয়ে চলে গেছে। ঢাল আকৃতি মূল বিন্দুগামী সরল রেখা, এগুলো আছে বইতে, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এরকম সরলরেখার অনেক সমীকরণ আছে, সেটা আমি লিখে দিই, রিটেনে শিখি আমরা। তারপর একটা আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, এটা হলো ছেদক আকৃতি সরল। এক্স অক্ষ থেকে এই অংশ ছেদ করে, ওয়াই অক্ষ থেকে বি অংশ ছেদ করে বা খণ্ডিত করে বা কর্তৃত, কর্তন করে, ছেদক আকৃতি সরল রেখা। ঠিক আছে এগুলা। তারপর ধরো ওয়াই স্কোয়ার সমান 4x, এরকম থাকলে এটা হলো পরাবৃত্ত। তারপরে যদি শুধু এরকম থাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16, এটা বৃত্ত। তারপর যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস 25x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9, এরকম যদি থাকে, তখন মনে করো 100, এই জাতীয়, তাহলেও সেটা বৃত্ত। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগটা যদি সেম হয়, তাহলে সেটা বৃত্ত। এখন উপবৃত্ত আর অধিবৃত্ত কি? তোমার যদি এরকম থাকে যে 2x স্কোয়ার থাকে প্লাস, ধরো এখানে আছে 9x, তারপরে ধরো প্লাস 3y স্কোয়ার মাইনাস 5y, এরকম আছে। এখানে যদি যোগ চিহ্ন থাকে, ধরো এটা সমান সামথিং আছে, ধরো এটা সমান, প্লাস থাকলে হবে কি?
প্লাস থাকলে কি হবে? উপবৃত্ত। আর মাইনাসটা হলো অধিবৃত্ত, ঠিক আছে? উপবৃত্ত। তা দেখো, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের মধ্যে পার্থক্য হলো এই যে সহগটা, এটা বইতে দেওয়া আছে, ঠিক আছে? এই যে যেগুলো যে সহগ যদি সমান হয়, এটা কিছু না। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ যদি সেম থাকে, এখানে 5 5 2 2, তাহলে বৃত্ত হয়, দেখো বৃত্ত। আর যদি এখানে কম বেশি হয় তাহলে উপবৃত্ত, যদি প্লাস থাকে, আর যদি মাইনাস থাকে এগুলোর মধ্যে, তাহলে আবার অধিবৃত্ত। আর একদিকে স্কোয়ার আর একদিকে নাই, সেটা পরাবৃত্ত। আর এগুলো সব সরল রেখা। হ্যাঁ, সরল রেখার আসল সমীকরণ হলো আবার এরকম। সরল রেখার মূল সমীকরণ হলো আবার এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0। এটা হলো সরল রেখার আদর্শ সমীকরণ। সরল রেখার আদর্শ সমীকরণ। এগুলো রিটেনে যখন যাবা তখন তোমরা এই যে এই, এটা তো প্রিলির বৃত্তের ক্লাসে আছে। আর ধরে এরকম আছে যে 4x² মাইনাস মাইনাস 7x মাইনাস ধরো 5y² মাইনাস 4 সমান 0, এটা হলো অধিবৃত্ত, এই জাতীয়। বুঝছো? এই আর কি। তাহলে এই যে এই সহগটা দেখে চিন্তা হবে, এই যে এক্স আর ওয়াই সহগ ভিন্ন, কিন্তু যোগ চিহ্ন উপবৃত্ত। কিন্তু আবার যদি বিয়োগ চিহ্ন দিয়ে থাকে তাহলে সেটা অধিবৃত্ত। সেটা আবার আরেকটা স্টাইল আছে, x² বাই এ স্কোয়ার স্টাইল আছে। মূল স্টাইলটা হলো, উপবৃত্তের মূল স্টাইলটা হলো এই যে এরকম, x² বাই a² প্লাস y² বাই b² সমান 1, এই যে এই স্টাইল। এটা হলো উপবৃত্ত স্টাইল। আর অধিবৃত্ত স্টাইল হলো x² বাই a² মাইনাস y² বাই b² সমান 1, এই স্টাইল। তাহলে একটা হলো, এটা হলো উপবৃত্ত, এটা হলো অধিবৃত্ত। প্লাস একটা মাইনাস। আচ্ছা, যাই হোক, এখানে বেশি দখল না করতে পারলেও কোনো অসুবিধা নাই, কারণ বেশি অসুবিধা হলে যতটুকু মনে থাকে ততটুকু মনে রাখো। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ এর অর্ধেকের উপর অঙ্কিত বর্গের অর্ধেকের উপর অঙ্কিত বর্গের 4 গুণই হয়। আর এক তৃতীয়াংশ বললে 9 গুণ হয়ে যাবে। তলের মাত্রা কয়টি? তলের মাত্রা 2 দেখা আছে। তলের শুধু দৈর্ঘ্য প্রস্থ থাকে, দৈর্ঘ্য প্রস্থ না থাকলে তো তল হবে না। পৃষ্ঠতল, দ্বিমাত্রিক, যে কোনো একটা তল এরকম হয় আর কি, দৈর্ঘ্য প্রস্থ থাকে। এই ম্যাথটা আমাদের খুবই আনকমন, 34তমতে আসছে। Rectangular solid above is made up of 8 cubes, same size, each of which has exactly one piece painted blue. What is the greatest fraction of the total surface area of the solid that is blue? মূলটা আমি বলে দিচ্ছি। মূলটা হচ্ছে যে এখানে তোমার 8টি কিউব দ্বারা 8টি ঘনক দ্বারা এই নতুন সলিড অবজেক্টটা, রেক্টেঙ্গুলার সলিডটা তৈরি করা। এখানে একটা সাইড নীল রং করা আছে, ওয়ান পিস পেইন্টেড। তাহলে এর গ্রেটেস্ট ফ্র্যাকশন কত হতে পারে? সর্বোচ্চ কতটুকু অংশ নীল রং করা যাবে? কত হতে পারে? এখানে সর্বোচ্চ কতটুকু অংশ নীল রং করা যায়? এটা বুঝতে হলে আমি তোমার এখানে বুঝাই দিই, কারণ চিত্রাতে দেরি হবে। আচ্ছা বলো তো, আমরা সারফেস নিয়ে কাজ করি। সারফেস মানে হচ্ছে তোমার একটা ঘনকের 6টা বর্গ থাকে, তার সামনে কয়টা বর্গ আছে? সামনে কয়টা বর্গ? এই সবাই একটু মনোযোগ দিলেই, মানে আমার মনে হয় এই যে 5 মিনিটের কাজটা আমরা মনে হয় 1 মিনিটেই করতে পারি, কয়েক সেকেন্ডে করতে পারি। এখন দেখো,
বলো তো সামনে কয়টা বর্গ আছে? বলো 8। বর্গ বর্গ বর্গক্ষেত্র মানে পুরো ঘনক না, শুধু আমরা বর্গক্ষেত্র নিব, এটা তো পৃষ্ঠ আর কি, এটা একটা পৃষ্ঠ। এরকম 8টা আছে, দেখো 8টা সামনে। সামনে যদি 8টা বর্গক্ষেত্র আমরা দেখি, তাহলে পিছনে কিন্তু 8টাই আছে, দেখো 8টাই। ডান পাশে মাত্র 2টা বর্গ আছে। তুমি কল্পনা করো 8টা ঘনক যদি তুমি রাখো, 8টা, মানে এই চিত্রটা পরীক্ষায় দেওয়াই ছিল। উপরে 4টা নিচে 4টা, তাহলে এই পাশে 2টা বর্গ, আর তাহলে বাম পাশে 2টা বর্গ। এবার বলো তো উপরে কয়টা বর্গ? উপরে কয়টা বর্গ? 4টা। তাহলে নিচে কয়টা বর্গ? 4টা। খেয়াল করো, এগুলো টোটাল বর্গ। আর এখানে সর্বোচ্চ এক সাইডে বর্গ আছে কয়টা? একদিকে সর্বোচ্চ 8টা বর্গ নেওয়া যায়, এটাই বলছে। গ্রেটেস্ট ফ্র্যাকশন তৈরি করতে হবে। হ্যাঁ, অধিকাংশ আহ, হতে পারে যে নীল রং করা, সলিড দ্যাট কুড বি ব্লু, ঠিক আছে? সর্বোচ্চ কতটুকু নীল রং হতে পারে, যেগুলো এক সাইডে দেওয়া আছে, ওয়ান পেজ এইটেড ব্লু, একদিকে রংটা করা আছে, সব দিকে নাই। কিন্তু তাহলে সর্বোচ্চ কতটুকু ব্লু পেইন্ট? ওয়ান ওয়ান পেজ। এখন নিচে কত আসছে দেখো তো, নিচে কত আসছে? 28, 16, 20, 28। নিচে আসছে 28, উপরে আসছে 8। এই ভগ্নাংশটার মান কত বলো তো? 28-এর 8 মানে 7-এর 2। এইটার রেজাল্ট, এটাই কারেক্ট। কতগুলো ভগ্নাংশ দেয়? 7-এর 2 রেজাল্ট। এটা হলো একটা সহজ সমাধান। এটা বড় সমাধান আমার শিখে আছে। এটাতে কত বড় করে করা যায় এক্স এক্স ধরে তা আছে, আমি তোমাকে দেখাই, আমি তোমরা বুঝতে পারবে। 124 নম্বরে আরে বেটার আসল সমাধান দেখো, তাহলে দেখবা যে 124। মনে করি ঘনকগুলোর একটি বাহু এক্স, তাহলে আয়তাকার ঘনবস্তুটার দেখবে একদিকে দৈর্ঘ্য 4x, আরেকদিকে প্রস্থ x, আর উচ্চতা 2x। এভাবে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে আসে 28x²। একদিকের ক্ষেত্রফল 8x²। ঘুরে ফিরে এটাই আসে। আর তারপরে এখানে বোঝানো আছে যে কতগুলো বর্গ আছে, আর কোন এক পাশে সর্বাধিক বর্গের সংখ্যা, সর্বাধিক নীল রং করা অংশ কি আছে। এভাবে একাধিক সমাধান শিখতে পারো। একটি সুষম পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত? এটা 6 সমকোণ, এটা কিন্তু বারবারই আছে। তো ব্যাখ্যা শীটে দেওয়া আছে, পড়ে নিবা। জানোই যে পঞ্চভুজ, ষড়ভুজ, এগুলো প্রিলির ক্লাসে পড়ানো আছে। এগুলো পড়বা, এগুলো পড়বা, তো খুব সময় হয়। বেশি কঠিন যেটা লাগবে সেটা স্কিপ করে সামনে চলে যাবে। যদি এটা কঠিন মনে হয় তাহলে এটা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে সামনে চলে যাবে। এটা খুবই আনকমন। অষ্টভুজের অঙ্ক পারবা। তো অষ্টভুজের বহিস্থ কোণ কত? 45 ডিগ্রি। একটা অষ্টভুজের অন্তঃস্থ কোণ 135, বহিস্থ কোণ 45। এগুলো তোমরা 360 ডিগ্রিকে 8 দিয়ে ভাগ করলেই, 360 ডিগ্রিকে 8 দিয়ে ভাগ করলেই 45 ডিগ্রি বের হয়ে যাবে। খুবই সহজ প্রশ্ন, টেনশনের কারণ নাই। এটা করে দিব, এটা খুবই আনকমন। 27। তারপরে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি অল্প আলোচনা করে আমরা ঘড়ির অঙ্কে চলে যাব, বা যে ধরনের অঙ্ক বেশিরভাগ আসে সেগুলো করতে হবে। দেখো, উপরের তারকা চিহ্নটির প্রতিটি শিরোকোণের মান কত? তারকা চিহ্নটির প্রতিটি শিরোকোণের মান কত? খুবই আনকমন প্রশ্ন। 127 নাম্বার। এটা লিখিত মানসিক দক্ষতায় আসছিল। তোমরা প্রিভিয়াস কোশ্চেন ঘাটতে গেলে এটা পাওয়া।
129। হ্যাঁ, চিত্রটা হচ্ছে এরকম, স্টার, এই তারকা চিহ্নটির এই শিরোকোণের মান কত? এই হলো শিরোকোণ। ভিতরে একটা পঞ্চভুজ আছে, এগুলো সুষম পঞ্চভুজ। এই দেখো পঞ্চভুজ, দেখো দেখো পঞ্চভুজ। পঞ্চভুজের এই এই অন্তস্থ কোণ 108 ডিগ্রি, এটা আমরা জানি 108 ডিগ্রি। না বুঝলে সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে 108 হলে এদিকে 72 ডিগ্রি, কারণ আমরা জানি পাশাপাশি 180 হয়, এদিকে 72 ডিগ্রি। পঞ্চভুজের, অথবা তুমি পঞ্চভুজের বহিস্থ বের করতে পারবে। পঞ্চভুজের বহিস্থ কোণ হলো ত্রিভুজের অন্তস্থ কোণ। দেখো, যেটা পঞ্চভুজের বহিস্থ, যেটা পঞ্চভুজের বাইরে, ওটা ত্রিভুজের ভিতরে, ঠিক না? পঞ্চভুজের একটা বহিস্থ কোণ তুমি 360 কে 5 দিয়ে ভাগ করলেও বের হয়ে যাবে যে 108 ডিগ্রি, না মানে 72 ডিগ্রি বের হয়ে যাবে। আমরা তো বহিস্থ বের করতেছি। পঞ্চভুজের বাইরেরটা 72 হলে ভিতরেরটা আবার 108, ওই যে 180। আবার অন্তস্থ কোণেরও সমষ্টির সূত্র আছে, সেটা তো কোণের ক্লাসে আলাদাভাবে আলোচনা করা আছে। তাহলে 72 72 যদি 144 হয়, তাহলে ওটা কত? ওটা 36 ডিগ্রি। তাহলে শিরোকোণ কিভাবে বের করবা? দেখো, শিরোকোণ, ত্রিভুজের শিরোকোণ 180 মাইনাস 72 প্লাস 72। 180 থেকে 144 বিয়োগ করলে 36 ডিগ্রি রেজাল্ট। তাহলে এই স্টার চিহ্নটিতে, চিত্রটিতে একটা পঞ্চভুজ আছে আর 5টা ত্রিভুজ আছে সুষম। এভাবে পঞ্চভুজের কোণ থেকে আমরা এই ত্রিভুজের কোণ বের করতে পারি। এই শিরোকোণ, ওকে। একই কথা, পঞ্চভুজের অন্তস্থ বের করে বহিস্থ বের করতে পারো, অথবা সরাসরি পঞ্চভুজের বহিস্থ বের করলে ওটা ত্রিভুজের অন্তস্থ হয়ে গেল। ওটাই ত্রিভুজের ভিতরে পড়ে গেল। একটাকে দিয়ে আরেকটা সব। কে কি বুঝতে পেরেছো? মনে রেখো, এটা লিখিত মানুষের দক্ষতা আসছে, ইন্টারেস্টিং আছে। বুঝতে পেরেছো কিনা? কমেন্টস করে বুঝে থাকবে, পছন্দ থেকেও করতে পারো, অসুবিধা নাই। আচ্ছা, good. আমরা চলে যাই পরবর্তী ম্যাথ। এখন যে ত্রিকোণমিতি আছে, এই ত্রিকোণমিতি এগুলো নিবন্ধনে বেশি আছে। নিবন্ধন পরীক্ষা, তারপরে দেখা গেছে যে বিসিএস ও আসছে, সিলেবাসে নাই, তারপরে আসছে কোনো আলোচনা নাই। এই কোণ 30 ডিগ্রি হলে cos 2a হলো 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হলো হাফ, sin 30 আর cos 60 half। cos cos 2 ইনটু কত? 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, এটাই বলবো। cos 60 মানে হাফ। তারপর ত্রিকোণমিতি তোমরা তো বুঝেছোই যে চার্ট বইতে আছে, এখানে একটা ম্যাজিক মেথড আছে, তা আলাদা করে ক্লাস। 1260 ডিগ্রি কিভাবে বের করে চতুর্ভাগ হিসাব করে করে লিখবে, এগুলো সমাধান শিটে আছে, তোমরা পারবা। আমি একটা করে বুঝাই দিই, বাকিগুলো মাথায় না ঢুকলে বাদ দিয়ে দিবা, আবার পরে শিখবা। এগুলো কিছুটা হায়ার ম্যাথ রিলেটেড ইকোনমিক্স, এগুলো একটু বলবো, আর ওই ইয়ের অঙ্কটা বলবো, ঠিক আছে? সাইন 1260 ডিগ্রি কিভাবে করবে? কত নম্বর ম্যাথ? 129। দেখো,
চতুর্ভুজ আমরা আমরা চতুর্ভাগের একটা হিসেব জানি এরকম। চতুর্ভাগ মানে 4টি ভাগ আর কি। এখানে ত্রিকোণমিতির ক্ষেত্রে অল পজিটিভ, এটা হলো সাইন পজিটিভ, সাইন কোসেক, এটা হলো ট্যান কট পজিটিভ, এটা হলো কস আর সেক পজিটিভ। ঠিক আছে, এরকম একটা হিসাব আছে। এটা বিস্তারিত লিখিত ক্লাসে এরা এরা এই ঘরগুলোতে, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা হলো 90 ডিগ্রি পর্যন্ত, এটা হলো 180 ডিগ্রি, এটা হলো 270 ডিগ্রি, এটা হলো 300 ডিগ্রি অথবা 360। যে যে ঘরে পড়বে সেই ঘরে যদি নিজের ঘর হয় তাহলে প্লাস, সে যদি অন্যের ঘরে গিয়ে পড়ে তাহলে মাইনাস, এভাবে কাজটা করতে হবে। এখানে যদি তুমি সবগুলো ম্যাথ স্টাডি করো, আমার পিছনে সলিউশন গুলো দেওয়া আছে শীটের পিছনে, তাহলেই কিন্তু যথেষ্ট আইডিয়া গ্রো করতে পারবে। আর আগের পড়া থাকলে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে বা আগের যদি পড়া থাকে তাহলে তার কথাই নাই, আমার বইতেও আছে। আর নাহলে রিটেনে একবারে পড়বো, যতটুকু মাথায় ঢুকে ততটুকুই নিয়ে নাও। আমার প্রশ্ন হলো সাইন কত 1260 ডিগ্রি, এটাকে আমি লিখবো 360-এর গুণিতক তৈরি করবো। তাহলে 2 বার করলে 720, 3 বার করলে 1080। তাহলে আমি লিখবো 3 × 360 ডিগ্রি। তাহলে এখানে 1080 হয়ে গেছে। 1080, তাহলে 1260 থেকে 1080 বিয়োগ করলে কত থাকে? কত থাকে? 180 ডিগ্রি থাকে, তাই না? 180। এখন দেখো 360 ডিগ্রি প্লাস মানে 360 ডিগ্রি প্রতি 360 মানে জিরো। প্রত্যেকবার 360 হলে জিরো হয়ে যায়। তার মানে এই কোণটা পুরোপুরি একটা সাইন 180 ডিগ্রি। আবার সাইন 180 মানে কিন্তু 0 ডিগ্রি কোণ। কিভাবে লেখা যায়? 180 মাইনাস জিরো, তার নিজের ঘরে নেওয়া। সাইন 180 মাইনাস জিরো, এটাকে আবার লেখা যায় সাইন জিরো। অন্য ঘরে গেলেও তাকে এই সূক্ষ্ম কোণের ঘরে নিয়ে আসা। আমরা জানি কোণের মান হতো 30, মানে বইতে যেগুলো দেওয়া আছে 45, 60। দেখো বইতে কিন্তু এই কোণগুলো ছাড়া আর কোনো মান দেওয়া নেই। তোমরা দেখবে যে সাইন 30, সাইন 0, 30, 45, 60, 90। কিন্তু অন্য ঘরে যত কোণ সবাইকে আবার এখানে নিয়ে আসতে হয়। তেমনি 180-কে জিরোতে নিয়ে আসতে হয়। এই স্টাইলে লিখলে এগুলো লেখা আছে। সাইন 0 ডিগ্রির মান কত? জিরো। এখন তোমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো তাহলে দেখবা যে সাইন 0 ডিগ্রি চাপলেও জিরো আসে, 180 চাপলেও দেখবা জিরোই আসে, মানে এটা সত্য। তারপরেও আমি আরো একটা ব্যবস্থা করে দিচ্ছি। মনে করো সাইন 180 ডিগ্রি যদি তুমি না করতে চাও, এভাবে না করতে চাও, তাহলে এইভাবে করবো। সাইন 180 ডিগ্রি মানে সাইন 90 প্লাস 90, সাইন 90 প্লাস 90। কিন্তু 90 ডিগ্রি লিখলে, 90 ডিগ্রি বিজোড় গুণিতক লিখলে সেটা কস লিখতে হয়। এখানে আবার আরেকটা রুল আছে, সেটা হলো 90 ডিগ্রির বিজোড় নাকি জোড় গুণিতক। যেমন 180, 360 হলে সাইন সাইনই থাকে। কিন্তু 90 আর 270 লিখলে, 90 আর 270 এগুলো লিখলে তখন সাইনকে কস লিখতে হয়। কিন্তু এটা তো তার ঘরেই পড়ছে, 90 প্লাস সামথিং মানে সাইন সাইনের ঘরেই আছে, তাহলে সাইন তার নিজের ঘরেই আছে, কস 90 তার মানে জিরো। এভাবে করা যায় এবং অনেক ভাবে করা যায়। তুমি এটাকে ভাঙলেও অঙ্কটা মিলবে। তখন আবার যদি 90 আসে তাহলে সাইনকে কস লিখতে হবে, ট্যানকে কট লিখতে হবে, এরকম রুল আর কি। এগুলো হলো কিছুটা উচ্চতর গণিত রিলেটেড আলোচনা, যেটা রিটেনে তুমি সম্পূর্ণ ভালোভাবে শিখতে পারো। আচ্ছা, যদি মাথায় ঢুকে তাহলে তুমি এগুলো করবা, যদি এই জায়গাটা মাথায় না ঢুকে তাহলে এগুলো বাদ দিও। এবার দেখো এগুলো কিভাবে সলভ করবা। যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ ত্রিকোণমিতিতে এরকম থাকে, তাহলে সূত্র দিয়ে না করে সূত্র দিয়ে সাইন থিটা বের করতে পারবা না। tan মানে সাইন বাই কস, কত করে দিয়ে করতে পারবা। কিন্তু আমি তোমাকে ত্রিভুজের সাহায্যে এগুলো সলভ করা শিখাচ্ছি। এই প্রশ্নে একটু ভুল আছে, এটা 12 হবে, নিচে 12 হবে সমাধান দেওয়া। এই যে এই দুইটা প্রশ্ন করে ভগ্নাংশ, দেখো
দেখো 132 132 132 হলো tan থিটা 3/4 হলে sin থিটা কত? এখন এটা সূত্রের সাহায্যে কিভাবে করা যায় আমার শীটে আছে, গিয়ে দেখবা যে একাধিক সলিউশন, মানে এটা তোমার বুদ্ধি বাড়ানোর জন্য বা কত রকম চিন্তা করা যায় এটা বোঝানোর জন্য দিয়েছি, কিন্তু সহজটা হলো ত্রিভুজের সাহায্যে। তুমি এখানে একটা ত্রিভুজ আঁকবা, এটা হলো থিটা কোণ, ওকে, এটা থিটা কোণ। আমরা যদি ট্যান মানে লম্ব বাই ভূমি, ঠিক আছে, এই যে কোণের বিপরীতে লম্ব থাকে, যদি এই কোণটা নিতে হয় তাহলে এটাকে লম্ব ধরতে হবে। যদি তুমি এটাকে থিটা ধরো তাহলে এখানে থ্রি বসাইতে হবে, মনে রেখো। থিটা যেখানে বসাবা তার বিপরীতটা হলো লম্ব, এটা অলওয়েজ থিটা কোণের বিপরীতটা লম্ব। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এটা 5 আসবে, 5 অতিভুজ 5। আর আমরা জানি সাইন মানে কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ 3/5। এই চিত্রটা থেকে এটা সলভ করে ফেলা যায়, এটাই সব থেকে সহজ সিস্টেম। যদি ভগ্নাংশ থাকে, দেখো, যদি যেরকম ভগ্নাংশ দেখো, তার মানে ভগ্নাংশ হলে আমরা জানি ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে ওটার সাথে মিলে গেল, একটা লম্ব একটা ভূমি, তাহলে ত্রিভুজে নিয়ে গেলেই তাহলে সাইন মানে লম্ব বাই অতিভুজ। এটা সহজ। ঠিক একইভাবে এই যেগুলো পাবে এগুলো হলো সূত্র, কোনটা সঠিক কোনটা সঠিক, এটা সঠিক না, এটাও সঠিক না, এটাও সঠিক না, এটা সঠিক। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, এগুলো পারবা তোমরা, এটাও পারবা, সমাধান দেওয়া আছে খুব সহজ। এটা 136 sec phi, এটা হলো phi বলে, এগুলো সীমানা দেওয়া আছে 13/12 হলে cosec phi কত, এটা শিখো, মোটামুটি বুঝতে পারবে। তাহলে 136 নাম্বার, এখানে একটা সীমানা আছে 270 less than 5 less than 360, এটা আছে sec phi 13/12, এবার বলছে cosec phi কত, খেয়াল করো। এখন আমরা চিত্র আঁকবো, যেহেতু আবারও ভগ্নাংশ স্টাইলে আছে, দেখো এখানে আবারও ভগ্নাংশ স্টাইলে আছে। এখন সেক মানে কি, কসের বিপরীত সেক, কস মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, লাগে ফাই কোনটা আঁকবো, এই যে তাহলে আমরা আমাদের এখানে যে কোনটা থাকবে এটা হলো এই কোনটা, এটা নাম দিলাম ফাই, এই যে ফাই। তাহলে এর বিপরীতে থাকে লম্ব, কিন্তু এখানে ওরকম কিছু নাই, এখানে আছে তোমার অতিভুজ বাই ভূমি। কস মানে ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি। তোমরা জানো যে তাহলে এটা হবে রুট ওভার 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার লম্ব সূত্র, তার মানে 5। এখন কোসেক মানে হচ্ছে, কোসেক হলো সাইনের বিপরীত, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, সেটা হলো এই কোণটা কোথায় আছে, 270 থেকে বড় চতুর্থ ঘর, 270 থেকে বড়, 360 থেকে ছোট। চতুর্থ ঘরে কস আর সেক পজিটিভ, কিন্তু কোসেক কিন্তু নেগেটিভ, এই জন্য এটা রেজাল্ট হবে মাইনাস। এই জিনিসটার জন্য এটা করানো, কোসেক থিটা যখন চতুর্থ ঘরে থাকবে তখন মাইনাস লিখতে হবে, এটাই তার, ওই ঘরে তার রেশিওটা মাইনাস হয়। শুধু কস আর সেক চতুর্থ ঘরে প্লাস হয়, কাজে এটা প্লাসে থাকলে ওইটা রেজাল্ট ঠিকই মাইনাস হবে, সীমানা দেওয়ার জন্য
বলছি ফাই কোণটা অবশ্য ফাই কোণটা হলো চতুর্থ ঘরে আছে। এই দেখো চিত্রে দেখো চতুর্থ ঘরে আছে। আচ্ছা, আগের চিত্র যেটাই গেছে, আশা করি বুঝতে পেরেছো। তবে এটা খুবই সহজ, আটারি গুণ করে সেটা বের করে ঢুকলে কিন্তু সমাধান আছে। এই প্রশ্নটা আসছে 38তম বিসিএস। আটারি গুণ করে সাতের নিচে মনে মনে এক আছে, এক দিয়ে এদিকে গুণ করবা, সাত দিয়ে দিয়ে গুণ করবা, তারপর যোগ বিয়োগ করে দেখো সেক থিটা হয়ে গেছে। দুজন বিয়োগ মিলে যায়, সমাধানটা দেখবা। তাহলে ত্রিকোণমিতি কমন করে টুকটাক 38তম বিসিএস এর ত্রিকোণমিতি আসছে, 30তম বিসিএস এ আসছে গাছের অঙ্ক, 25তম 14তমতে আসছে গাছের অঙ্ক, 40তমতে আসছে, 40তম মানে লেটেস্ট সময়ে আসছে আবার একটা ত্রিকোণমিতি চতুর্ভাগ। এই যে চতুর্ভাগের একটা ব্যাপার আছে, আমি দেখাচ্ছি, এই জন্যই আলোচনায় নিয়ে আসছি। দেখ আমাদের ত্রিকোণমিতি আর অল্প সময় পরে শেষ হয়ে যাবে, এখানে একটু স্থানাঙ্ক জ্যামিতি আছে, তারপরে আমরা অন্য টপিকে ঢুকবো। 138 নাম্বার ম্যাথ। ত্রিভুজ এবিসি এ বি কোণ 90, এসি সমান 2ab, সি কোণ কত? তাহলে চিত্রটা দেওয়াই ছিল না, চিত্র দেওয়া ছিল না, আমরা প্রশ্ন করে চিত্র আঁকবো। বি কোণ 90, তাহলে এবিসি কে বি কোণকে 90 তে দিয়ে দিই। একটা রেশিও আছে তাই না, এসি হলো 2ab এর সমান। আচ্ছা বি কোণ তো 90, এটা তো হয়ে গেল, বি কোণ 90, এটা এটা একটা একটা তথ্য আমরা লিখে ফেলছি, এটা 90। আর এসি যখন 2ab এর সমান হয়, তাহলে এসি হলো এবি এর দ্বিগুণ, ওটা দ্বিগুণ হলে ওই পাশে দুই গুণ করা, তার মানে 2:1, এই যে 2:1। তাহলে নিচেরটা √3 হয় আর কি, কোণ সি এর মান কত? আচ্ছা, নিচেরটা √3 পাওয়া যায় ওই যে ইয়ের সাহায্যে, কিভাবে উপপাদ্যের সাহায্যে কোণ সি এর মানটা চাচ্ছি। যারা বুঝো নাই তাদের জন্য আমি লিখে দিচ্ছি, দেখো যারা বুঝো নাই, বলছে এসি সমান 2ab, তাহলে এসি হলো এবি এর দ্বিগুণ। রেশিওর ক্ষেত্রে এটা উল্টে যায়, এ দ্বিগুণ হলে এদিকে দুই গুণ হয় না, ওদিকে দুই গুণ মানে এ দ্বিগুণ, এ দুই হলে ওই এক হবে। তখন তুমি বলতে পারো এসি বাই এবি 2:1, 2/1। তাহলে এসি এই যে বরাবর যেটা সেটাই তার মান, এসি হলো 2, এবি হলো 1, বুঝছো? 2:1। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, এবি বাই এসি 1:2, দেখো এবি বাই এসি 1:2। এখানে এসি আর এবি এর অনুপাত 2:1, অনুপাতের ক্ষেত্রে এটা উল্টে যায়, 2:1। যাই হোক, এই কোণটার মান জানতে চাচ্ছে। এখন আমরা লিখবো, এখানে লম্ব আর অতিভুজ আছে, তাহলে সাইন লিখবো, সাইন সি। সাইন সি হলো লম্ব বাই অতিভুজ। তোমার যদি সাইন কে কোনোভাবে পছন্দ না হয়, এখন লম্ব আর অতিভুজ থাকলে তো আমাকে সবসময় সাইন কেই নিতে হবে। আর যদি এটাকে কোনোভাবে পছন্দ না হয়, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে এখানে দেখবা √3 আসছে, তাহলে তুমি ট্যান দিয়ে অঙ্কটা করতে পারো। দুইটা থাকলে আরেকটা পাওয়া যায়। অঙ্ক যে কত ভাবে হয় সেটা তোমরা এখন জানোই না, কিছু কিছু দেখেছো। তাহলে সাইন সি হলো, হ্যাঁ, সাইন অ্যাঙ্গেল সি আর কি বলছে, অ্যাঙ্গেল দিয়েও লিখতে পারো, একই কথা, ওটা অ্যাঙ্গেল না দিলেও অ্যাঙ্গেলই বোঝায়। সাইন সি হলো সাইন 30 ডিগ্রি, সি মানে 30 ডিগ্রি, এটাই রেজাল্ট হয়েছে 30 ডিগ্রি। এখন তুমি যদি 1 আর 2 দিয়ে অঙ্কটা না করো, এখানে √3 বের করো, পিথাগোরাস অ্যাপ্লাই করলে এখানে √3 আসে, তাহলে তুমি লিখবা ট্যান সি, লিখবা ট্যান সি
tan c লিখলে তো লম্ব অতিভুজ না, তখন লম্ব ভূমি। অঙ্কতে কত ভাবে হয়, বই খুঁজলে কি আর পাবা এত সমাধান? জীবনেও পাবা না। লম্বাই ভূমি। তো দেখো এইটা মানে আবার tan 30 ডিগ্রি। কোন দিকে যাবো তুমি, সব দিকে 30 ডিগ্রি আছে, বুঝা গেল? হ্যাঁ, এই দুটা বাহু দেওয়া আছে, রেশিও আকারে দেওয়া আছে, অনুপাত আকারে। এসি যদি এবি এর ডাবল হয়, এদিকে 2 থাকলে ওইটাই হলো এসি এর মান, আর এদিকে যেটা ওইটাই এবি এর মান, উল্টো। এসি এর মানটা ওই পাশে থাকে, এবি এর মানটা এই পাশে। এই জন্য আমি লিখে ফেলছিলাম আগে যে এটা যেহেতু দ্বিগুণ বোঝাচ্ছে, তাহলে 2 1। কে কে বুঝতে পেরেছো কমেন্টস করো তো। আচ্ছা, আমরা ক্লাসের কয়েকটা অঙ্ক করবো, যেদিন যাবেন কমেন্টস করে comment করে। এখন দেখো, এটা বিসিএস এ আসছে বলে আমি করে দিলাম সহজে। এটা এটা ত্রিভুজের সাইন সূত্র ব্যবহার করে করা যায়। এটা যারা সায়েন্সে পড়ছো আগে, ম্যাথ পড়ছো, তারা খুব ভালো লাগে। কারো মাথায় না ঢুকলে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিই। দেখো, এই যে ম্যাথটা 30তম বিসিএস আছে, এটা হলো একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি স্থানে মিনারটির শীর্ষবিন্দু উন্নতিকোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? উন্নতিকোণ 30, গোড়ার দিকে 20 মিটার, তাহলে উচ্চতা কত? এই ম্যাথটা করার ভালো বুদ্ধিটা শিখে দিই, যে কোনো ম্যাথ করতে পারবা। 40 নম্বর, গাছের অঙ্ক, গাছ ভেঙে পড়ে যায়, এই হয় সেই হয়, মাত্র 5 সেকেন্ড সময় লাগবে, বলো ইনশাআল্লাহ। যত ম্যাথ পিলিতে আসলেই শর্টকাট, কোনো কিছু মুখস্থ করা লাগবে না। অনেক বইতে অনেক উল্টাপাল্টা শর্টকাট দেয়, কিচ্ছু লাগবে না, ডিটেলস লাগবে না, জাস্ট আমি দুটো চিত্র দিব, কাজ হয়ে যাবে। কত নম্বর ম্যাথ বলেছি আমি? 140। খেয়াল করো, 140, মাত্র দুইটা চিত্রের দিকে তোমার মনোযোগ থাকবে। একটা হলো 30 60, এ হলো 30, ওই হলো 60। 30-র বিপরীতে থাকে 1, 60-র বিপরীতে থাকে √3, আর এটার বিপরীতে থাকে 2, যে আগের চিত্রটা। এটাই 30 60 পারফেক্ট। আর একটা হলো 45 ডিগ্রি, এর বাইরে যদি কোনো ত্রিকোণমিতি খুঁজে পাও আমার সাথে দেখা করো, আমি তোমাদের চাইনিজে খাওয়াবো। হ্যাঁ, ক্লাসের অঙ্ক। আর একটা হলো 45 45, এটা হলো 45, এটাও 45, এই যে, তাহলে এটা 1 1 1 1, আর এটা √2, এটা ফিক্সড। এখন এটা দিয়ে কাজ কি? যত ম্যাথ আছে, হ্যাঁ, তুমি 10টা বা 20টা ম্যাথ আজকের মধ্যে করে ফেলতে পারো, এটা তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। এবং এইটা একটা রেশিও অনুযায়ী রেজাল্ট আসছে। তুমি যে sin 30 মানটা জানো, এটাই sin 30 মানে লম্বাই অতিভুজ হাফ। তুমি যে tan 30 মানটা জানো, সেটাই 1/√3। তুমি যে tan 45 এর মান জানো, যে লম্বাই ভূমি। তুমি যে sin 45 এর মান জানো, এই 45 ধরলে লম্বাই অতিভুজ, ওই 45 ধরলে লম্বাই অতিভুজ, 1/√2, সব মান এখানে। আর যদি tan 60 ধরো, তাহলে এটা লম্ব, এটা ভূমি। tan 60 হলো লম্বাই ভূমি মানে √3। sin 60, তাহলে এই যে লম্বাই অতিভুজ, তখন আবার এটা লম্ব, √3/2। বিশ্বাস করো, তোমার ওই যে চার্ট সমস্ত মান এই দুটো চিত্রের মধ্যে আছে। এখন আমার অঙ্কে বলতেছে 140-এ বলতেছে যে এটা 20 মিটার, বলতেছে মিনারের উচ্চতা কত, আর এই কোণটা দেওয়া আছে। তাহলে 30 ডিগ্রি দেওয়া থাকলে এই চিত্রটা, আর এই পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে এটা 20 মিটার, ওইটা কত? তাহলে আমি লিখবো যে √3 মানে 20। তাহলে 1 মানে কত, মানে আমি জানি যে এগুলো এটাই হবে সারা জীবন এই রেশিও অনুযায়ী। √3 জায়গায় যদি 20 হয়ে যায়, তাহলে 1-এর জায়গাটা কত? তাহলে লিখবো তুমি √3 মানে 20, 1 মানে কত, পুরো অঙ্ক শেষ। এই 1 মানেই লম্ব,
√3 যদি ভূমি হয় তাহলে 1 হলো লম্ব। অঙ্কের রেজাল্ট এইটাই, গিয়ে দেখো তুমি 20/√3। 30তম প্রিলিমিনারি ম্যাথ দেখো কি কৌশল। গাছের অঙ্ক বা যে কোনো ম্যাথ গুলো 10 সেকেন্ডে তুমি করতে পারো, 5 থেকে 10। কে কে বুঝতে পেরেছো এটা একটু কমেন্ট করো তো। বুঝতে পেরেছো কিনা? ওকে, দেখো আমি আর আর দুই একটু ম্যাথ করাই দিই তোমাদের। হলো 48 মিটার লম্বা খুঁটি, এটা কয়বার আসছে তুমি তুমি দেখো, যে 25তম 14তম। অন্যান্য পরীক্ষাতে পাবা, কিন্তু তোমার 10 সেকেন্ড। 48 মিটার লম্বা খুঁটি ভেঙে দিয়ে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছে বুঝো কিন্তু। 30 ডিগ্রি কোণ বললে ওই চিত্রটা, তাহলে 141-এরও একই চিত্র। 141-এরও একই চিত্র, 30 ডিগ্রি। শুধু আমি দেখাবো 30 ডিগ্রি বলেই তো সবসময় এই চিত্রটা হবে। শুধু আমি দেখাবো যে এখানে খুঁটিটা একটু লম্বা ছিল, ওটা ভাঙা পড়ছে। দেখো নাটক গল্প কিভাবে সৃষ্টি হয় সেটা শিখো আজকে। মানে বুঝাচ্ছি, এইটুকু হলো 48 মিটার খুঁটি ভেঙে পড়ছে, বুঝলো কিন্তু। এখন আগের গল্পটা ছিল যে মই টই দিয়ে থাকতে পারে, মই মই থাকতে পারে, নদী থাকতে পারে, নদী। গল্প যাই বলুক ত্রিভুজ হবে। আর ওরা বলতেছে গাছ ভেঙে ত্রিভুজ হয়েছে। ওরা বুঝাচ্ছে যে গাছ ভেঙে তারপর ত্রিভুজ হয়েছে। তা আমার তো সেটার দরকার কি, ত্রিভুজ তো হয়েছে। এই অংশটা ভেঙে গেছে, বলছে ভাঙা দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, এটা ভাঙা অংশ, এটা দণ্ডায়মান অংশ। তাহলে 48 এই রেশিওতে ভাঙবে। 48 সংখ্যাটার এই এক এক হলো 48-এর মধ্যে, আর এই যে দুই, দুই 48-এর মধ্যে। এই জায়গাটাই তো হলো দুই, যে 1:2 রেশিও, এই টুটাই তো এটা টু। এটা ভেঙে এদিকে পড়ে গেছে। তাহলে 48 1:2 রেশিওতে ভাঙবে। তাহলে কখনো বলবো ওয়ান কত অথবা টু কত। তাহলে তুমি একটা কাজ করবা, যেটা এটাকে ভাগ করে ফেলবে এভাবে, 3 দ্বারা ভাগ করে ফেলবে। 48-কে 3 দ্বারা ভাগ করবা, তাহলে 16। 16 হলো এইটুকু, 16 হলো একের মান, আর 2 মানে 32। তাহলে 1 আর 2 এর যোগফল 3 না? এটাই রেজাল্ট, এটাই হলো ম্যাজিক ম্যাথড। তাহলে এখানে খুঁটির দৈর্ঘ্য যাই থাকুক না কেন 1:2, মানে তিন তিন ভাগ হবে। 3 ভাগের মধ্যে 1 ভাগ হলো লম্ব, আর 2 ভাগ হলো অতিভুজ। শেষ ম্যাথ, এইটুকু মাত্র ম্যাথ। এখন 48-এর জায়গায় যদি বলি 60 মিটার, তাহলে এটা 20 মিটার, এদিকে 40 মিটার। এখানে যদি আমি বলি যে 90 মিটার ছিল, তাহলে এখানে 30, এখানে 60। আরেকবার আসছে 18 দিয়ে। যদি বলে 18 মিটার, তাহলে এটা 6 মিটার, এটা 12 মিটার। শেষ ম্যাথ। যত ম্যাথ আছে সব দেখবা যে এই রেশিওতে কাজ হচ্ছে। দেখছো, 1 আর 2, শুধু এটা মনে রাখতে হবে। 16, এটা 32। অঙ্ক দেখে রেজাল্ট বলে দেওয়া যাচ্ছে। কি ভালো লেগেছে কিনা? এই যে 18 মিটার লম্ব বলছে না, তুমি কি কত মিটার ভেঙেছিল? 6 মিটার। আমরা জানি 1:2 ভাগ হবে, 3 দিয়ে ভাগ করলে 6 মিটার। 40 তোমার একটা প্রশ্ন, cos n π/2 অনুক্রমটি চতুর্থ পদ কোনটি? n π/2, 42 নম্বর। আচ্ছা, এরপরে আমরা ঘড়ির ম্যাথ আলোচনা করব। আমি দেখো 142 নম্বর ম্যাথ হলো cos n π/2। ওকে, চতুর্থ পদ কত? তাহলে n সমান 4 হলে, ওকে,
n সমান 4 হলেই তো চতুর্থ পদ, তাই না? n সমান 4 হলে তখন এটা কত হবে দেখো। cos n পাই বাই 4 সমান n পাই বাই 2 সমান 4 ইন্টু পাই বাই 2। চতুর্থ পদ মানে তো n এর মান 4, তার মানে এটা cos 2 পাই। cos 2 পাই মানে cos 360 ডিগ্রি। আর এই 360 ডিগ্রি মানে এভাবে লেখা যায়, তোমাকে যে 180 ডিগ্রি বের করা আমি বলেছিলাম ওইভাবে করতে পারো। 360 প্লাস 0 অথবা 360 মাইনাস 0, তার মানে cos 0। মনে রাখবো প্রথম ঘরেও cos পজিটিভ, চতুর্থ ঘরেও cos পজিটিভ। 360 প্লাস বললে প্রথম ঘর বোঝায়, 360 মাইনাস বলে চতুর্থ বোঝায়, যেখানে যাও সেখানে cos পজিটিভ। cos 0 ডিগ্রির মান কত? 1, এটাই রেজাল্ট। এটাও কিন্তু একটা চতুর্ভাগ হিসেবের মতো, কারণ যেহেতু 360 চলে আসছে, এরকম আসছে দেখো 40তমতে আসছে cos n পাই বাই 2। ওকে, এখানে একটা আনকমন ম্যাথ আছে যে y সমান 3x 2 3x 2, এটা দ্বারা গঠিত ত্রিভুজটি কেমন হবে। এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। এটা হবে সমদ্বিবাহু হবে, সমদ্বিবাহু। কিভাবে বুঝবা? এটা হলো ঢাল, ওখানে লেখা আছে, ব্যাপারটা লেখা আছে mx c, y সমান mx c আকারে রেখার মধ্যে যদি c আকৃতির সরলরেখাগুলোর মধ্যে যদি ঢাল দুটো বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে সমদ্বিবাহু। ঠিক আছে, সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। গুণফল -1 হলে ঢালগুলোর গুণফল, এটা আসলে সবার জন্য প্রযোজ্য না, অনেকেই বুঝবে না যারা করে না। ঢাল বের করে ঢালদের গুণফল -1 হলে সমকোণী, আর যদি সমান এই যে বিপরীত, সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় আবার গুণফলও -1 হয়, সবই হয়, তাহলে সমদ্বিবাহু সমকোণ। চেহারাগুলো এখানে দেওয়া, এগুলো এভাবে মনে রাখতে পারো। এভাবে মনে রাখতে পারো যে একটা 3x একটা -3x বিপরীত হলে সমদ্বিবাহু। ওকে, গুণফলটা -1 হলে সমকোণী, দুটোই যদি ঘটে তাহলে সমদ্বিবাহু সমকোণ। আচ্ছা, এটা চিত্র আঁকা আছে, দিক থেকে করবা, দেখবা, দেখলে বুঝতে পারবে যে ফলটা কেমন হয়। বৃত্ত যদি বর্গ হয় ঘনক কি হলো, এই সহজ আছে। যদি গোলকের আয়তনের অনুপাত এত হলে ক্ষেত্রফলের অনুপাত কত? আয়তন মানে ঘন, 2 এর ঘন 3 এর ঘন, আর ক্ষেত্রফল জিনিসটা মানেই বর্গ। তাহলে 2 এর বর্গ 3 এর বর্গ, 2 এর ঘন আর 3 এর ঘন যদি আয়তন হয়, 2 এর বর্গ আর 3 এর বর্গ ক্ষেত্রফল। এটা আমরা এক্সটেন্স ধরে অনুপাত ধরে করে মিলানো যায় এবং সমাধান দেওয়া আছে। আচ্ছা, এবার আসো ঘড়ির ম্যাথ, ঘড়ি। Reflex angle between the hands of the clock at 10:25. 10:25 সময় রিফ্লেক্স অ্যাঙ্গেল মানে প্রবৃদ্ধ কোণটি কত? এটা উল্টো ম্যাথ, ঘড়ির নিয়ম শিখতে হবে। ঘড়ির নিয়মগুলো দেওয়া আছে। ঘড়িতে ঘন্টার ঘর থাকে 12টি, মোট কোণ 360 ডিগ্রি, তাহলে পাশাপাশি দুটি ঘরের মধ্যবর্তী কোণ 30, মিনিটের ঘরের মধ্যবর্তী কোণ 60, মিনিটের কাঁটা এক ঘর অগ্রসর হলে ঘন্টার কাঁটায় কোণ বৃদ্ধি পায় হাফ ডিগ্রি। এটা বোঝার আছে, এটা না বুঝলে পরে ধীরে ধীরে বুঝতে হবে। আচ্ছা, এটা ম্যাথে ক্লিয়ার করে দিব, ইম্পর্টেন্ট ব্যাপার। কোণের মান ধনাত্মক হবে, তোমরা তো এটা জানোই যে ঘন্টার মধ্যে 30 ডিগ্রি থাকে। এগুলো তো তোমরা একবার করলেই বুঝবা। ঘড়িতে ঘন্টা কয়টা থাকে, ঘন্টার ঘর কয়টা, মোট কোণ কত, কোথায় কত, বুঝতে পারবে। একটা দুটা পয়েন্ট তুমি বুঝবা না, কারণ এই পয়েন্টটা মাথায় ঢুকতে সময় লাগে। তুমি করে দেখো, একটু সহজে মাথায় ঢুকবে। জিনিসটা খুবই কাজে। কোণের মান ধনাত্মক হবে, 180 থেকে বড় হলেই 360 থেকে মাইনাস করে দিতে হবে। ঘন্টার ঘরটা
ঘন্টার কাঁটা যদি 12 এর ঘরে থাকে তাহলে 12 এর জায়গায় শূন্য ধরে অঙ্ক করা। আর আয়নার কিছু ম্যাথ আছে যেটা 11টা 60 থেকে বিয়োগ করলেই পাওয়া যায়। 11টা 60 মানে 12টা আর কি, 12টা থেকে বিয়োগ করলে। তাহলে এই ম্যাথটা করবো কিনা, এখানে একটা সূত্র দেই। আর বাকি পয়েন্টস গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা পয়েন্টস একটু কঠিন। মিনিটের কাঁটা এক ঘর অগ্রসর হলে ঘন্টার কোণ কত ডিগ্রি বৃদ্ধি পায়? এটা কিন্তু খেয়াল করো, মিনিটের কাঁটা এক ঘর আগাবে আর ঘন্টার কোণ কত বাড়বে। মিনিটের এক ঘরের জন্য ঘন্টার কোণ কত বাড়বে? হাফ ডিগ্রি, হাফ। মিনিটের এক ঘর ঘন্টার হাফ ডিগ্রি বাড়ে। এইটা যেভাবে হোক বারবার করে মাথায় নিয়ে না, বাকিগুলো মাথায় আছে অলরেডি, হয়তো খুবই সহজ। এখন আমি ম্যাথ করে করে যতটুকু ক্লিয়ার করা দেখাচ্ছি, তাহলে ধরি এখন এখানে সূত্র আছে, সূত্র হলো কোণ বের করার সূত্র 11m। এটা দিয়ে তুমি সব ম্যাথ করতে পারবে। -60h/2 মডুলাস পরম মান। অনেক জায়গায় অনেক মজা করে করে লেখে, দেখাচ্ছি কত রকম হয়। এই দেখো ম্যাথে অনেক মজা করা যায়, যেমন এটাকে ভাগ করা যায় 11m/2 -38। যেমন আমি এটাকে ভাগ, এটাকেও 2 দিয়ে ভাগ করতে পারি, এটাকেও 2 দিয়ে ভাগ করে দিয়ে ভাগ 38 হয়। এইভাবে কেউ কেউ লিখছে, কেউ কেউ আবার এটা আগে লিখেছে। এটা তো মডুলাস আছে, আগে পরে করলে কোনো সমস্যা নাই, কখনোই নেগেটিভ হবে না, কারণ মডুলাসের কারণে পজিটিভ হয়ে যাবে। এম মানে কি? মিনিট। এস মানে হচ্ছে আওয়ার, ঘন্টা মিনিট। ওকে, এখন আমার এই ম্যাথটা হচ্ছে 10টা 25-এর সময় প্রবৃদ্ধ কোণ কত হবে, এটা হলো ম্যাথ। 10টা 25-এর সময় কোণ কত, প্রবৃদ্ধ কোণ পরে, আগে লিখো কোণ। 10টা 25-এর সময় কোণ, এই দেখো মিনিটকে 11 দ্বারা গুণ, তাহলে 11 × 25 মাইনাস ঘন্টাকে 60 দ্বারা গুণ, তাহলে 10। খেয়াল করো, টেনশনের কারণ নাই, কারণ তোমার এখানে তো মডুলাস আছে, মডুলাস আছে। মডুলাস নাও দিতে পারো, তুমি নেগেটিভ আসলে পজিটিভ দিয়ে দিও, সমস্যা নেই। মডুলাস এই আর কি। দেখো এখানে হলো 275 বিয়োগ 600, তাহলে মাইনাস আসতেছে রেজাল্ট, দেখো। ঠিক আছে, হ্যাঁ। মিনিটকে 11 দিয়ে গুণ, ঘন্টাকে 60 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ, তাহলে 0 থেকে 5 গেলে 5, হাতের হলো 1, 8, 0 থেকে 8 গেলে 2, 225। 225 কে 2 দিয়ে ভাগ, এখানে একটু মাইনাস আসবে, কিন্তু মাইনাসটা আমি লিখবো না, বাদ দিয়ে দিব। 225-এর অর্ধ কত? 100 12.5। কিন্তু 100 12.5, 100 12.5 হলো নর্মাল, মানে এটাই, এটা কোন এই সময় 10টা 25-এর ঘন্টার মিনিটের যে কাটা তাদের মধ্যে কোন হবে 100 12.5 ডিগ্রি। কিন্তু প্রশ্নে আবার উল্টোটা চাচ্ছে, রিফ্লেক্স অ্যাঙ্গেলটা চাচ্ছে, রিফ্লেক্স যেটা বিপরীতে থাকে, প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার? এটা রিফ্লেক্স কোণ সবসময় দুটা করে থাকে, দেখো মনে করো এই যে একটা কোণ, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে তাহলে বাইরেও একটা কোণ আছে, এদিক দিয়ে ঘুরে আসলে আরেকটা 300 ডিগ্রি হয়ে যায়, দেখো। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কোণ একটা ছোট আর একটা বড়। একটা 60 ডিগ্রি হলে শুধু 180 ডিগ্রি যখন হবে তখন দুই দিকে 180 ডিগ্রি থাকে, দেখো। এদিকেও 180, এদিকেও 100, দুই দিকে 180 থাকে। ওকে, এছাড়া একটা ছোট বড় হবেই, কোণ সবসময় দুদিকে থাকে। আর 180 পার হলেই কেন 360 থেকে বিয়োগ করতে হয়, কারণ সবসময় ছোটটাই তো কোণ বোঝায়, বড়টা তো আর বোঝায় না। ওকে, ধরো একটা কোণ 180 পার হয়ে গেছে, তাহলে 360 থেকে মাইনাস করে সবসময় ছোট বানিয়ে ফেলবে, ছোটটাই রেজাল্ট। কিন্তু আমাদের এই অঙ্কে বলেছে
তুমি বড়টাই বের করো। তাহলে 360 থেকে মাইনাস করবো, সুতরাং প্রবৃদ্ধ কোণ 360 বিয়োগ 100 12.5, তাহলে কত আসলে দেখো তো। এরকম নাকি? 247.5 ডিগ্রি। এই আমরা দেখি এটা। আমাদের অপশন গুলো দেখা যাচ্ছে এই উত্তরটা না। তাহলে যেহেতু রিফ্লেক্স অ্যাঙ্গেল চাচ্ছে, প্রবৃদ্ধ কোণ তো অবশ্যই 180 বেশি হবে। তবে আবার ক্যালকুলেশনে কোথায় গেল? নিয়ম এটাই, 147 নাম্বার। ক্যালকুলেশনে ভুল হয়েছে, 325। হ্যাঁ, 275 6 গেলে 325 হয়, এখানে ভুল হয়েছে। 325-এর অর্ধেক। নিয়ম ঠিক আছে। আচ্ছা, এত 100 5.5 এটা দেবে। আমরা এবার সঠিক করে নিই। দেখো, উল্টো দিক থেকে আসছি তো এই জন্য হয়তো এরকম হচ্ছে। 225 লিখেছিলাম না? আচ্ছা, দেখো, আমরা 25 ঠিকই লিখেছি, এখানে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, 15 থেকে 5 গেলে 5, হাতের হলো 1, মানে 8। তাহলে আবার 10 থেকে 8 গেলে 2, হাতের হলো 1 আর 2 এর 3, 6 থেকে 3 গেলে 3, এই যে এই জায়গায় এখানে 325। 325 অর্ধেক হলো, এখানে 16 বার যাচ্ছে, 162.5, 162.5, এটা মাইনাস করলে কত আসে দেখি। আবারও 7 আসবে। 7, 16 থেকে 7 গেলে 9, 197.5 ডিগ্রি। ঠিক আছে, এটাই রেজাল্ট। এটা আমরা ইয়ে করলাম। এখানে 325-এর জায়গায় আমি 225 লিখেছিলাম, এই জন্য আসা। কিন্তু নিয়মটা ঠিক আছে। ওকে, এখন 10টা 25-এর জায়গায় যে কোনো ম্যাথ করতে পারবো। মনে করো 4টা 20, হ্যাঁ 4টা 20-এ কত হয়, 2টা 15-তে কত হয়, 12টা 30-এ কত হয়, 6টা 40-এ কত হয়, যে কোনো ম্যাথ একটা সূত্র দিয়ে কাজ হবে 100%। এই সূত্র, এই সূত্র দিয়ে কাজ হবে। তারপরে আমার শীটে গেলে তো গবেষণার শেষ নাই, দেখবো চিত্রের সাহায্যে আমি করাচ্ছি, সূত্র দিয়ে শেষ। কিন্তু আমার এখানে গবেষণা হচ্ছে ম্যাজিক মেথড, আরো কি ম্যাজিক মেথড আছে, আরো কি চিন্তা করা যায় ভিতরে। পরীক্ষার আগ মুহূর্তে আমার মনে হয় যে তাহলে ওই চিন্তায় না গিয়ে এই সূত্র দিয়ে করো, এখানে থাকো। ঠিক আছে, যদি আমরা অনেক আগে থেকে প্রস্তুতিটা নিতাম, হ্যাঁ, বা বছরের শুরুতে হলে পরীক্ষার আগে, তখন হয়তো আমরা আরো অনেক চিন্তা করতে পারতাম, মজা পাওয়া যেত। কিন্তু এটাতে কাজ হবে নিশ্চিত থাকবে। আমার শীতে আছে, আমার টেকনিক গুলো আছে, আর এখন আর টেকনিক ধারণা সব
একটা জিনিস খেয়াল করো, ঘড়ির ম্যাপ দেখো কিরকম সহজ সহজ ম্যাপ আছে সেটা তোমরা কি করে দেখো। যখন 6টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাছে মধ্যকার কোণ কোন, এটা কত সহজ 40তমতে আসছে। একবার আসছে 6টা বাজে আর একবার আসছে 8টা বাজে, এটা এমনি গুনে গুনে করা যায়। এটা এমনি গুনে গুনে করা যায়। 6টার সময় 6 ঘর 30 ডিগ্রি করে 180 ডিগ্রি, আর 8টার সময় 4 ঘর 30 ডিগ্রি করে 120 ডিগ্রি, বুঝছো? এমনি করা যায়, আবার সূত্র দিয়েও করা যায়। তারপর আমি তোমাদেরকে 8টার যে ম্যাথটা আছে 149 সূত্র দিয়ে করে দেয়। তো ওখানে মিনিট আর সেকেন্ডের একটা ম্যাপ আছে, ওইটা আজকে করাতে পারলেই মোটামুটি সফল। সবসময় যে ঘন্টা মিনিট আসবে তা না, মাঝে মাঝে মিনিট সেকেন্ডও আসতে পারে, সেটা একটু শিখতে হবে। 149 দেখো, 8টা বাজে 8টা, সূত্র যে সঠিক সেটা দেখতেছি, দেখো কোন এই যে 11 × m 0, মিনিট হলো 0, মাইনাস 60 × h ডিভাইড 2। তাহলে এখানে হচ্ছে মাইনাস, এটা 48, 480, 240, মাইনাসটা থাকবে না, 240 ডিগ্রি। 240 হলে তখন 360 থেকে মাইনাস করতে হবে, কারণ অপোজিটে ছোট একটা আছে, ছোটটাই রেজাল্ট, 120 রেজাল্ট। এখন তুমি যদি সত্যি সত্যি চিত্র আঁকো তাহলে দেখবে 8টার সময় দুইটা কোণ পাওয়া যাচ্ছে, একটা 120, একটা 240, কিন্তু যেটা ছোট ওটাই প্রকৃত কোণ, ওটাই মনে হবে, বড়টা তোর কোণ মনে হয় না। 120 ডিগ্রি রেজাল্ট। দেখি আরো দুই একটা ম্যাথ করার চেষ্টা করি। চিত্র দিয়ে করা যায়, সূত্র দিয়ে সব ম্যাথ করবে, সব 6টা করে দেখো, সব মিলে 30 দেখো বিসিএস কি পরিমাণ আছে দেখো, 38তম 36তম রিটেন, 38তম রিটেন, একটা আড়াইটার সময়, একটা 4:30টার সময়, কোনটা করবো বলো? 150, 51 সব পার। এই যে আবার 11তম বিসিএস, 2টা 15, দেখো এই যে 4:30টা যেটা আছে, হ্যাঁ 4:30টার একটা করি, আর আমরা সামনে যে মিনিট আর সেকেন্ডের আছে ওটা করি, মিনিট সেকেন্ডের করেই আমরা শেষ করবো। আর এই যে এগুলো ঘড়ির অঙ্ক করে আজকে ক্লাস শেষ করবো, এখানে আর যাবো না। 160 পর্যন্ত আজকে টার্গেট, ঠিক আছে? 160 পর্যন্ত টার্গেটেড। তাহলে আমরা আমরা এই সূত্রের সাহায্যে করে দেখি যে এই তোমার 4:30 যখন বাজে বা 2টা 15 বাজে, এটা করি 152 নম্বর, 2টা 15। তুমি এরকম কয়েকটা ম্যাথ করার পরে বুঝে যাবা যে এই সূত্র দিয়ে হবে, তাহলে তো হয়ে গেল, আর কৌশলের কি দরকার। আমি হয়তো ম্যাথে মজা দেওয়ার জন্য, হ্যাঁ ম্যাথে মজা দেওয়ার জন্য অনেক কিছু দেখাই, চিত্র আঁকি, কোনটার জন্য কোনটা কত ডিগ্রি আগাচ্ছে, মিনিট একটু আগালে ঘন্টা কত আগাচ্ছে, মিনিট ঘন্টার সামনে থাকলে কি হয়, পিছনে থাকলে কি হয়, সেগুলো এখন আর দরকার নাই। 100% কাজ হবে সূত্র দিয়ে। প্রস্তুতি নেওয়াই হচ্ছে এখন মূল কথা। তাহলে আমাদের ম্যাপটা হচ্ছে 2টা 15, ঠিক আছে? 2টা 15, 15 মিনিট, কোন 11 m মাইনাস 60h/2, 165 বিয়োগ 120/2। তাহলে এখানে 45 ডিগ্রি আর কি, 45/2 মানে 22.5, 22.5 ডিগ্রি।
এখন আমরা যদি সত্যি সত্যি চিত্র আঁকি প্রমাণ করা যাবে যে 22.5 ডিগ্রি হবে, এটাই রেজাল্ট। আচ্ছা, এবার মিনিট সেকেন্ডের একটা করে দিই। সাড়ে 22 ডিগ্রি, বাসায় এগুলো করবা। এই যে এখানে করাও আছে, দেখো সূত্র লেখা আছে, দেখো। আবার চিত্রও আছে, দেখো। আবার পিছনেও সমাধান আছে, এখানেও যতটুকু পেরেছি এখানেও দিয়েছি, দেখো। এই যে কিভাবে বোঝানোর জন্য অনেক আইডিয়া দেওয়া আছে। 12টা 15 এটা বাসায় করবা। 154, 6টা 20 মিনিট 10 সেকেন্ড, এই ঘড়ির মিনিট ও সেকেন্ডের কাটার মধ্যবর্তী কোণ কত? আনকমন। 154, 6টা 20 মিনিট 10 সেকেন্ড, এটা চিত্র আঁকবো বাসায়। মিনিট ও সেকেন্ড মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে এটা এভাবে লিখবা, 154। চিত্র সমাধান সব আমার শীটের পিছনে আছে। এটা হলো এই মিনিট বিয়োগ সেকেন্ড ইন্টু 6 ডিগ্রি। আমরা বিস্তারিত দেখাই আসছি, এইভাবে লিখলে মানুষ। এখানে চিত্রটা আছে, 20 মিনিট 20 মিনিট 10 সেকেন্ড, তাহলে এখানে কিন্তু 60 ডিগ্রি কোণ আছে, দেখো 60 ডিগ্রি কোণ আছে, 60 ডিগ্রি আছে, কিন্তু 10 সেকেন্ড হওয়ার কারণে আবার এটা ঠিক এখানে নাই, এটুকু বলতেই হবে। দেখো এই এটা হলো যে ঘন্টা বাদ, ঘন্টা বাদ 10 মিনিট, সরি 20 মিনিট 10 সেকেন্ড। তাহলে এই যে এই 2 আর 4-এর ঘর, এখানে 30 করে 60 ডিগ্রি আছে, দেখো। এখানে প্রত্যেক ঘর 30 আমরা জানি, তাহলে এখানে 60 ডিগ্রি কোণ আছে, কিন্তু এই এই 10 ঘর আসার কারণে এর ঠিক 4 বরাবর নাই, একটু সামনে থাকবে, মানে এই যদি 12-তে থাকতো, সেকেন্ড যদি ঠিক 12-তে থাকতো, তাহলে না এটা পজিশনে থাকতো। এখানে 10-এ আসার কারণে, যেমন 6টা 20, তখন সেকেন্ড তো 12-তে থাকবে, 12-তে নাই, এখানে চলে আসে, তাহলে এই কতটুকু আসতো, এটা একটু যোগ হবে। এটার জন্য আমি নিয়মটা দেখাচ্ছি, এটার জন্য নিয়মটা দেখাচ্ছি। 20 থেকে 10 বিয়োগ করবো করে ইন্টু 6 ডিগ্রি মিনিটের ক্ষেত্রে এটা, প্লাস যেহেতু বাড়তি আছে, তাহলে এখানে হবে কতটুকু সামনে আছে, এই যে সেকেন্ড যতটুকু আগায় ডিভাইড 60 ইন্টু আবার 6 ডিগ্রি। ঠিক ঘন্টার অঙ্কের ক্ষেত্রে কি হবে, এই ঘন্টার মিনিটের যে ব্যবধানটা ইন্টু 30 ডিগ্রি, আর মিনিট যত ঘরে আছে তাকে 60 দিয়ে ভাগ করে ইন্টু 30 ডিগ্রি। একই, এটা মাথায় ঢুকতে সময় লাগবে, এই জন্য দেখাচ্ছি। ঘন্টার অঙ্কে 30 মিনিটে 6 ডিগ্রি 6 ডিগ্রি, আর ঘন্টা মিনিটের বিয়োগ, আর এখানে মিনিট সেকেন্ডের বিয়োগ। ওখানে মিনিট যেখানে আছে সেটাকে 60 দিয়ে ভাগ, এখানে সেকেন্ড যেখানে আছে সেটাকে 60 দিয়ে ভাগ। আশা করি কথাগুলো বারবার টেনে টেনে শুনলে মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, এটা যারা শিখতে চাও, তো এটা খুবই আনকমন। সারা জীবন ঘন্টা মিনিট যে কোনো গাইড বই বা সবাই দেখায়, মিনিট সেকেন্ড কিন্তু কেউ দেখায়নি। দেখো ইউটিউব খুঁজো বা এরকম শর্টকাট, কয়েক সেকেন্ডে যে কোনো ম্যাথ করার রেজাল্ট চলে আসে। তাহলে এখানে 10 × 6 ডিগ্রি, আর এখানে তো বোঝাই যাচ্ছে 60/60, তাহলে 60 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি 61 ডিগ্রি, সত্যি সত্যি তাই হবে। তুমি যতই হিসেব নিকাশ করবা, যারা ঘড়ির ম্যাথ ভালো বুঝো, তারা দেখবা যে এই 20 মিনিট 10 সেকেন্ডে 60 ডিগ্রি, আর 10 সেকেন্ড আসার কারণে মিনিট 1 ডিগ্রি এগিয়ে যাচ্ছে। যে কোনো হিসাবে এই 61 ডিগ্রি হলো রেজাল্ট। হ্যাঁ, এটা চিত্র থেকে জিনিসটা বুঝতে হবে আর কি, এই নিয়ম। আমি আবারও বলছি, তুমি
মিনিটের ঘন্টা মিনিটও ট্রাই করতে পারো। ঘন্টা মিনিটের বিয়োগফল ইন্টু 30, আর মিনিট যেখানে আছে সেটা ডিভাইড 60 ইন্টু 30, ওখানে 30 এখানে মিনিট সেকেন্ডের বিয়োগফল ইন্টু 6, সেকেন্ড যেখানে আছে সেটা ডিভাইড 60 ইন্টু 6। আপাতত এটুকুই, আর যে অল্প কিছু আছে সেগুলো তোমরা শীট থেকে পড়ো। দেখো এখানে কিন্তু আরো অনেক বিস্তারিত আছে, ডিটেলস আছে, দেখো এটা ডিটেলস আছে, ম্যাজিক মেথড আছে, সব আছে। ঘন্টা মিনিটের গুলো আছে। প্রতি 1 ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে? প্রতি 1 ঘন্টায় 2বার করে লম্বভাবে অবস্থান করে। 2বার আসে। তুমি একটু চিত্রটা খেয়াল করো যে মিনিট 1 ঘন্টার মধ্যে কতবার লম্বভাবে, একবার সামনে একবার পিছনে। যখন শুরুতে আসতে থাকে তখন একবার 90 ডিগ্রি হয়, আবার পিছন দিকে একবার 90 ডিগ্রি, 2বার করে হয়। কিন্তু 24 ঘন্টায় 44 বার হয়, 24 ঘন্টায় 48 বার হওয়ার কথা, 4বার মিসিং হয়। প্রতি 6 ঘন্টায় একবার করে মিসিং হয়, এটা আমরা একটু মনে রাখো, সময় নেই, মনে রাখো। প্রতি ঘন্টায় 2বার 90 ডিগ্রি হয়, 24 ঘন্টায় চারটা কম হয়। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করে? মাত্র একবার অতিক্রম করে। তো কি ব্যাপার, এই 2 ঘন্টায় মাত্র একবার? এখানে একটা মজার ঘটনা আছে, সেটা দেখাচ্ছি। আর 24 ঘন্টায় ঘড়ির মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে অতিক্রম করে 22 বার। এই ঘটনার কারণে দুটা অঙ্ক একসাথে দেখাচ্ছি, আর একটা আয়নার ম্যাথ করে ক্লাস শেষ। ওকে, 156, 57 একসাথে দেখাচ্ছি, আর একটা আয়নার ম্যাথ, আর 2 মিনিট লাগবে, তারপরে আমরা ছেড়ে দিব। 56, 57 অঙ্কটা দেখো। ওরা বলতেছে এই হলো ঘড়ি, এই ঘড়ি, ওকে, এগুলো 12, এগুলো 6, 3, 9। আমাদের 10, 11, এগুলো 12, এগুলো 1, এগুলো 2, বাকিগুলো দরকার আছে? দরকার না। তারপর দিই 4, 5, 7, আর এগুলো 8। তাহলে বলতেছে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, খেয়াল করো, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে? তাহলে যখন 11টা বাজে, এই যে দেখো, এই হলো ঘন্টা, 11টার সময় এই হলো ঘন্টা, আর এই হলো মিনিট, এগুলো মিনিট, ওকে। এখন দেখো কে আগে যাবে, মিনিট আগে যাবে। 11টা থেকে 1টা পর্যন্ত ঘটনাটা আমরা দেখবো। মিনিট আগে গিয়ে যখন এখানে আসবে তখন ঘন্টা এখানে যাবে। ঘন্টা তো সামনে না, মিনিট সামনে। মিনিট ঘুরে এসে যখন 12তে টাচ করবে তখন ঘন্টাও 12তে থাকবে, তখন একবার অতিক্রম করতেছে, করে মিনিট আবার ঘুরে এসে যখন 12তে আসবে ঘন্টা তখন 1-এ চলে যাবে। আর আর অতিক্রম করার সুযোগই পেল না, কারণ মাত্র একবার, একবার অতিক্রম করবে। সকাল 11টা থেকে দুপুর 1টা, দুপুর 1টা পর্যন্ত একবার অতিক্রম করবে। অতিক্রম করবে, ঠিক আছে। মিনিটের কাটা ঘন্টার কাটা, খেয়াল করো ব্যাপারটা, বুঝে গেছো আশা করি। সামনে দিয়ে ঘুরে আসলে ঘন্টা, ঘন্টাকে সে দেখা পাবে। একবার ঘুরে আসলে ঘন্টাকে দেখা পাবে, আরেকবার ঘুরে আসলে দেখা পাবে না, তখন ঘন্টার সামনে চলে যাবে,
ও এখানেই থাকতো, 1টা বেজে গেছে আর দেখা পেল না। আর এই ঘটনার জন্য 24 ঘন্টায় 22 বার হচ্ছে, খেয়াল করো। 12 ঘন্টায় এই ঘটনাটা একবার ঘটতেছে। তাহলে 157 নম্বর প্রশ্নে বলতেছে এটাও আসছে, এটাও আসছে পরীক্ষা। খেয়াল করো, 157 নম্বর প্রশ্নে বলতেছে 24 ঘন্টায় কয়বার অতিক্রম করে। তাহলে 12 ঘন্টায় একবার মিসিং। তাহলে দেখো প্রতি 12 ঘন্টায় একবার কি হয়, মিস হয়। এই সময়টা থেকে মিস হয় 11টার পর। তাহলে দেখো প্রতি 12 ঘন্টায় একবার মিস হয়, সুতরাং প্রতি 24 ঘন্টায় 2বার মিস হয়। এই জন্য অঙ্কটার রেজাল্ট হলো 22 বার। ঠিক আছে, সুতরাং 24 ঘন্টায় 22 বার অতিক্রম করে 2বার মিসিং হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা আয়নার ম্যাথ করবো। মিরর যদি থাকে, মিররের ম্যাথ আমার অন্য অন্য শীটে আছে, তারও প্রচুর আছে। আয়নার প্রতিবিম্ব 9:30 বাজে, আয়নায় 9:30 বাজে, প্রকৃতপক্ষে কত? অথবা প্রকৃতপক্ষে এত, আয়নায় কত? দেখেন কতবার আছে, 37তম, 40তম, 9:30 বাজলে 158 নম্বর, আয়নায় 9:30 বাজে, বাস্তবে কত? তাহলে তুমি করবা কি, 11:60 লিখবা। 11:60 থেকে 9:30 বিয়োগ করে দিবা। 12টা থেকেও করতে পারো, কিন্তু 12 লিখলে আবার ধার নিতে হবে, কারণ শূন্য 12টা মানে 11:60, তাহলে এদিকে ধার করতে হয় না, ধারটা এখানে দিয়ে দিলে এখান থেকে বিয়োগ করে দিবে। মানে দেখো 12টায়, দেখো 12টা মানেই আমি এখানে 60 ধার করলাম আর এদিক থেকে বিয়োগ করে 11:60 বানিয়ে দিলাম। তাহলে দেখো 2টা 30, অঙ্ক শেষ। এবার আরো ম্যাথ আছে। 12টা মানে 11:60, দেখো 40তম মতো আসছে। আয়নায় দেখা যাচ্ছে 7:05 বাজে। আয়নায় কত বাজে? এখন তো 7:05, তাহলে আয়নায় কত দেখো, এখান থেকে আসছে 159। 159 11:60 থেকে 7:05 আমরা বাদ দিব, তাহলে এদিকে 55, এদিকে 4:55। এটা দেখো তোমার ঘড়িতে কি দেখা যায়, এগুলো ম্যান্ডেলার প্রশ্ন। তো দেখো এখান থেকে দেখে বের করতে হবে, এখানে দেখা যাচ্ছে 7:05, এটা আয়নায় কত? আয়নায় হচ্ছে 4:55, দেখো এটাই হচ্ছে 4:55, ক নম্বর আছে। ঠিক আছে, কোয়ার্টার টু 9, কোয়ার্টার টু 9 মানে 8:45 আর কি। ওয়াল হ্যাং অ্যানালগ ক্লক, হোয়াট ইজ দ্য টাইম সিন ইন দ্য মিরর। আয়নায় কত দেখা যায়? যদি 8:45 বাজে বাস্তবে, তাহলে আয়নায় কত? লাস্ট ম্যাথ। তাহলে দেখো আমরা 12টা থেকে বিয়োগ করতে পারি, 11:60 থেকে বিয়োগ করলে ভালো হচ্ছে না, কারণ ধার করতে হলো না। এই যে, তাহলে এখানে একটা বড় সংখ্যা পেয়ে গেলাম, 11:60, এখানে একটা বড় সংখ্যা চলে 8:45 বাজে, কোয়ার্টার টু 9। তাহলে আয়নায় কত বাজে? এদিকে বাজে 15, এদিকে বাজে কত, 3:15 বাজে আয়নায়। এভাবে এইটুকু মনে রাখো, তারপরে আরো আছে পরবর্তীতে আরো পাবো যে 3:15 যেখানে আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি এই আলোচনা তোমাদের অনেক কাজে দিবে। আমার টার্গেট ছিল যে আমরা আরো আরো ম্যাথ করিয়ে দিব আজকে, সেটা পরবর্তী ক্লাসে আমরা করে ফেলবো। ঠিক আছে, 3টা না হলেও 4টা ক্লাস হবে বা এরকম, অসুবিধা নেই, আমি সেটা তোমাদেরকে দিয়ে দিব, ম্যানেজ করে দিব। তো ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই এগুলো মনে রাখবে, প্র্যাকটিস করবে, দেখবে অনেক উপকারে আসবে এবং কমন করবে। হ্যাঁ, ঘুরে ফিরে প্রশ্ন কম করে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ক্লাস দেখার জন্য। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।